10 বছর পর মাহি নিজের গ্রামে পা দিল। সাথে সাথে কিছু ছেলে এসে মাহিনকে মারতে লাগলো। মাহিন বুঝে ওঠার আগেই মারতে লাগলো। মাহিন ওদের বলতে লাগলো, কারা আপনারা? আমাকে কেন মারছেন? আমি আমি আপনাদের কি ক্ষতি করেছি? মাহিন আর কিছু বলার আগেই মাহিনের মাথায় বাড়ি মারলে মাহিন সাথে সাথে মাটিতে পড়ে গেল। চোখের পাতাগুলো তোলার শক্তিও পর্যন্ত পেল না। মাহিনের চোখে এক ফোঁটা পানি পড়তেই মাহিনের জ্ঞান হারিয়ে ফেলল। মাহিনের জ্ঞান ফিরলেই মাহিন নিজেকে হসপিটালে আবিষ্কার করলো। মাহিন বেড থেকে নামতে চাইলে মাহিনের বন্ধু রাকিব বলল, মাহিন, তোর এই হাল হলো কিভাবে? আমি তোকে নিয়ে স্টেশনে যাচ্ছি, গিয়ে দেখি তুই রক্তাক্ত অবস্থায় অজ্ঞান হয়ে পড়ে আছোস। ট্রেন থেকে নেমে তোকে খুঁজতে গেছি, হঠাৎ করে কিছু ছেলে এসে মারা শুরু করে দিয়েছে। জিজ্ঞেস করলে কিছু না বলে মাথায় বাড়ি মারে। তারপর কি হয়েছে ঠিক জানি না। তুই কি ওদের চেহারা দেখছোস? না, ছেলেগুলো মাস্ক পরা ছিল, আর আমার মনে হচ্ছে ওরা প্ল্যান করে আমাকে মেরেছে। কাহিনী কি কিছুই বুঝতে পারছি না। তোর ভাইকে ভেবে তোকে মারছে না তো? কারণ তুই তো 10 বছর আগে চলে গেছিলি। তোর তো শত্রু থাকার কথা না? ময়নার তো বিয়ে হয়ে গেছে, আর চেয়ারম্যান তো ঢাকায় চলে গেছে। কেউ জানেও না তুই এখানে আসবি। হুম, তাও ঠিক। আমার আসার কথা তুই ছাড়া কেউ জানে না। না, কেউ জানে না। আর তোর ভাই তো একটা নেশাখোর, কতজনের সাথে মনে হয় ঝামেলা করেছে কে জানে। আচ্ছা, বাদ দে। আর ধন্যবাদ আমাকে হাসপাতালে নিয়ে আসার জন্য। এভাবে বলছিস কেন? তুই আমার কত উপকার করছস, আর আমি তোকে সামান্য হাসপাতালে নিয়ে এসেছি, দেখে আমাকে ধন্যবাদ দিচ্ছে। এই, তুই আগে বন্ধু বলো। সরি ভাই। শালা এমনভাবে মারছে, সারা শরীরে ব্যথা করছে। রাকিব, আমার ব্যাগটা কোথায় রে? তুই কি পাইছস? পাইছি। এগুলো দেখ ঠিক আছে কিনা। ব্যাগের চেন খোলা ছিল। মাহিন ব্যাগটা খুলে অবাক হয়ে গেল। মাহিন বলল, আতিয়ার বিয়ের জন্য ওর বরের জন্য ঘড়ি কিনেছিলাম, ওইটার গয়নাগুলো নিয়ে গেছে। কি বলিস? চল পুলিশের কাছে যাই। রাখ, যেতে হবে না, পরে আবার কিনে নেওয়া যাবে। চল, বাসায় যাব। মাহিন, তোর বাসায় না যাওয়াই ভালো। তোর আব্বু আম্মু আজও তোর কথা শুনতে চায় না। তোর কথা শুনলেই রেগে যাই, তোকে দেখলে খেপে যেতে পারে। দেখা যাক, চল। মাহিন বেড থেকে নেমে রিলিজ নিয়ে হসপিটাল থেকে বের হয়ে গেল। রাকিবের বাইকে উঠে যেতে লাগলো। মাহিন নিজের গ্রামটাকে দেখতে লাগলো। মাহিনের চোখে অতীত কিছু দৃশ্য ভেসে আসতে লাগলো। ফ্ল্যাশব্যাক। মাহিনের বাবা মাহিনকে নৌকার বৈঠা দিয়ে বাড়ি মারছে। মাহিনের মাও লাঠি দিয়ে বাড়ি মারতে মারতে বলছে, মাহিন, এখনো সময় আছে, তাড়াতাড়ি বলেন টাকা কোথায় রেখেছে। মাহিন, তোর বাবা কত কষ্ট করে টাকাগুলো জমিয়েছিল নৌকাটাও ঠিক করার জন্য, তুই সেই টাকা চুরি কিভাবে করতে পারলি? মাহিন ওর মায়ের পা জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, মা, বিশ্বাস করো, আমি টাকাগুলো নেই নাই। আমি টাকার বিষয়ে কিছুই জানি না। বারবার মিথ্যা কেন বলছিস? আরে তুই কেন বুঝতে পারছিস না টাকাগুলো কতটা দরকার? যদি তোর আব্বু নৌকাটা ঠিক করতে না পারে, তাহলে তোর আব্বু তোদের পড়াশোনার সংসারের খরচ কিভাবে চালাবে? দেখ মাহিন, দয়া করে বল টাকাগুলো কোথায় রেখেছিস। মা, আমার কথা বিশ্বাস করো, আমি টাকাগুলো নেই নাই। মাহিন কথাগুলো বলতে লাগলো। মাহিনের বাবা রেগে গিয়ে আরো মারতে লাগলো। মাহিনের বড় ভাই রাফিক ভয়ে বলল, মা, আমি জানি টাকাগুলো কি করছে। মা এই টাকাগুলো দিয়ে জুয়া খেলছে। আমি গতকাল দেখছিলাম ওই বট গাছের নিচে বসে তাস খেলছিল, তখনই নিশ্চয়ই টাকাগুলো দিয়ে খেলছে। ভাইয়া, তুই মিথ্যে কেন বলছস? ভাইয়া, তুই তার মানে টাকাগুলো নিয়েছস? দেখছো মা, ভাই আমার উপরে সব দোষ চাপিয়ে দিচ্ছে। মাহিন মাথা নেড়ে না করতে লাগলো। মাহিনের বাবা মায়ের চোখগুলো রেগে লাল বর্ণ ধারণ করেছে। মাহিন ভয়ে পেছনের দিকে ঘেঁষে যেতে লাগলো। মাহিনের মা লাঠি দিয়ে মাহিনকে বাড়ি মারলে মাহিন মা বলে চিৎকার করে উঠল। মাহিনের বাবা মাহিনকে বৈঠা দিয়ে মারতে যাবে, সাথে সাথে পাশের বাসার রুমা কাকি এসে বলল, আর মারেন না, ছেলেটা মরে যাবে। দেখো রুমা, তুমি আমাদের বিষয়ে নাক গলাতে এসো না।
মরে গেলে যাবে। এই ধরনের ছেলে বেঁচে থাকার চেয়ে না বেঁচে থাকাই ভালো। দেখেন ভাবি, আমি নাক গলাচ্ছি না, টাকা তো নিয়েছে, তাই বলে আপনারা এভাবে পশুর মতো মারবেন? মায়ের থেকে মাসির দরদ বেশি দেখা যাচ্ছে। দেখো রোমা, তুমি এখান থেকে যাও তো বাপু, এত কথা শুনতে চায় না। রুমা আরও কিছু বললে মাহিনের মা রুমার সাথে ঝগড়া লাগিয়ে দেয়। মাহিনের বাবা বৈঠা রেখে কপালে হাত দিয়ে বলতে লাগলো, আহ, দয়া করে তোমাদের ঝগড়া থামাবে? রুমা, তুমি নিজের বাড়িতে যাও, এত বড় বড় লেকচার দিও না। আমাদের সন্তান, আমরা বুঝে নিব। রাকিব ভয় রুমাকে টেনে নিয়ে যেতে লাগলো আর বলল, মা চলো, কাকি আবার তোমাকে ধরে মারবনি। রাকিব রুমাকে টেনে নিয়ে চলে গেল। মাহিন মাটিতে বসে পা ধরে কান্না করছে। মাহিনের মা লাঠি রেখে মাটিতে পা ছড়িয়ে ছিটিয়ে বসে কান্না করতে করতে কপাল থাবড়াতে থাবড়াতেই কান্না করল আর বলতে লাগলো, আমি এই কোন কুলাঙ্গার সন্তান জন্ম দিলাম যে নিজের বাবা মায়ের কষ্ট বোঝে না। এত কষ্টের টাকা এক নিমেষে উড়িয়ে দিল। হাল্লাও, অত মানুষের নিয়ে যাও, ওকে নিয়ে যেতে পারো না? এমন ছেলে থাকার থেকে না থাকাই ভালো। মাহিন ভাবনার জগৎ থেকে বের হলেই দেখে ওর চোখের কোণায় পানি জমে আছে। গড়িয়ে পড়তেই মাহিন চোখের পানি মুছে ফেলল। রাকিব মাহিনকে বলল, দেখছোস আমাদের গ্রাম এখন কত পরিবর্তন হয়ে গেছে। আচ্ছা, আমরা যে বট গাছের নিচে বসে আড্ডা দিতাম, সেই বট গাছটা কি এখনো আছে? না, এখন কেটে ফেলে দিয়েছি। ওইখানে বসে সব ছেলেরা জুয়া খেলে নেশা করে, তাই গ্রামের লোকেরা সব মিলে কেটে ফেলেছে। এই, আমাদের স্কুল মাঠের সামনে নামিয়ে দিস তো। আচ্ছা। রাকিব মাহিনকে স্কুলের গেটের সামনে নামিয়ে দিল। মাহিন স্কুলের ভেতর গিয়ে চারিদিকে ঘুরে ঘুরে দেখতে লাগলো আর ভাবতে লাগলো ফ্ল্যাশব্যাক। ময়না চল না, আজকে আমরা সবাই মিলে খেলতে যাই। আরে কি বলিস, সামনে আমাদের পরীক্ষা, তুই কি না এখন ক্লাস ফাঁকি দিয়ে খেলতে যাবি? আরে চল না ময়না, আমরা সবাই খেলতে যাই। ক্লাস করতে ভালো লাগছে না, আর স্যার পড়ানো বাদ দিয়ে বকবক করবে, সেইটা শোনার থেকে খেলতে যাওয়া ভালো। চল। আচ্ছা তোরা তাহলে স্কুলের পেছনে যা, আমি জানাল দিয়ে ব্যাগ দিই। ভাইয়া, ময়না, রাকিব, যাস না। আজকে স্যার বলেছে আমাদের অধ্যায় দাগিয়ে দেবে। তাহলে আমি যাব না? আরে রাখ তোর অধ্যায় দাগানো। এই ময়না, তুই জানোস না স্যার কি দাগিয়ে দেয়? ওই অধ্যায়ে কিছু আসে না। আর মাহিন, তুই থাক, আমাদের পরে দাগিয়ে দিস, বুঝছোস? হঠাৎ করে পেছন থেকে ওদের এক বন্ধু বলে উঠল, আজকে স্যার আসবে না, চল সবাই আজকে বাইরে গিয়ে খেলা করি। এটা শুনে সবাই বাহিরে ছুটে গেল। মাহিন খাতা বের করে অঙ্কগুলো দেখতে লাগলো। রফিক ময়নাকে বলল, ময়না চল, এখন তো আমরা যাই, তোকে একটা সারপ্রাইজ দিব। তাই নাকি? মাহিন তুইও চল। না রে, তোরা যা। ময়না তুই চল, মহিন এখানে থাক গা। ময়না কোনো কথা না শুনে মাহিনকে টেনে নিয়ে যেতে লাগলো। মাহিন, রফি, রাকিব, ময়না পেছন দিয়ে বের হয়ে দৌড়ে জঙ্গলের ভেতর চলে গেল। অনেক দূর গিয়ে চারজন হাঁটুর উপরে হাত রেখে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। মাহিন, ময়না, রাকিব সামনের দিকে তাকাতেই অবাক হয়ে গেল। এই ঘর বানালো কি? আমি বানিয়েছি। ময়না ভিতরে যা, দেখ তোর জন্য শুয়ে থাকারও জায়গা বানিয়েছি। বা অনেক সুন্দর হয়েছে। ময়না ঘরের কাছে গিয়ে দেখলো গাছের ডাল আর বাঁশের কঞ্চি দিয়ে বানিয়েছে, আর ভেতরে পাতা দিয়ে বিছানার মতন করেই বানিয়েছে। ময়না পাতার উপর বসে বলল, বা অনেক সুন্দর হয়েছে। রাফি, আমার খেলনাপাতি নিয়ে আয়। তুই তো জানোস আমি কোথায় রেখেছি। মাহিনকে পাঠায়। না, তুই যা, মাহিন এখানে থাক। রাফিক রাগ হলো। ময়নার কথা শুনে রাফি মাহিন রকিবের কাছে এসে বলল, রাকিব, তুই জঙ্গলের ভিতরে গিয়ে কিছু ফল নিয়ে আসে, আর পানি নিয়ে আসবি নদী থেকে। আচ্ছা তোরা থাক, আমি নিয়ে আসছি। রাকিব চলে গেল। মাহিনকে রাফি বলল, মাহিন, তোর হাতের ব্যাচটা হতে তো। কেন ভাইয়া, আমার ব্যাচ নিয়ে তুমি কি করবে? আমার পায়ে অনেক ব্যথা করছে, ময়না ওর খেলনা নিয়ে আসতে বলছে, অত দূর যাবো কি করে বল? আচ্ছা তুমি থাকো, আমি নিয়ে আসছি। ওই কোথায় রাখে সেটা বলো। তোর ব্যাচটা হতে।
তাহলে ময়না ভাবে তুই আমি আর তুই রাফি। ওই যদি জানে আমি তোকে পাঠিয়েছি তাহলে রেগে যাবে, বুঝছস তো? চেয়ারম্যানকে যদি কিছু বলি আমাদের মেরে কি হাল করে দিবে। আচ্ছা নাও। আর ভাইয়া, তুমি আবার হারিয়ে ফেলো না। ময়না আমাকে জন্মদিনের দিন দিয়েছিল। তুই যা, চিন্তা করিস না। রাফি মাহিনকে ব্যাচটা দিয়ে চলে গেল। রাফি শয়তানি একটা হাসি দিয়ে হাতের ব্যাজে চুমু দিয়ে বলল, আজকে বোঝা যাবে তোদের দুজনের মধ্যে কি চলে, তোরা আসলে ফ্রেন্ড নাকি অন্য কিছু। আমার সন্দেহ ঠিক কিনা সেটাই দেখবো। রাফি কথাগুলো ভাবতে লাগলো। ময়না রাফিককে মহিন ভেবে বলল। মাহিন এদিকে আয়। রাফি কোনো উত্তর না দিয়ে ওর কাছে গেল। ময়না মাহিনের হাত ধরে বসে বলল, যাক, আপাতত দুইটা বিদেয় হয়েছে। মাহিন, তোকে একটা কথা বলার ছিল। রাফি ময়নার দিকে তাকিয়ে ইশারা করলে ময়না বলল, তোর আবার কি হলো? আচ্ছা, যেটা বলতে চাইছি সেটা শোন। আসলে কিভাবে যে বলবো বুঝতে পারছি না। রাফি ইশারা করে বলল, কি বলবি বল। মাহিন, তুই এখন যা ভাবছিস ওইটাই। আমি তোকে ভালোবাসি। ময়না কথাটা বলে লজ্জায় মাথা নিচু করে ফেলল। রাফির তো রাগে মাথা গরম হয়ে গেল। ময়না রাফিকে বলল, কি হলো, এভাবে তাকিয়ে আছিস কেন? আমাকে তুই ভালোবাসিস না? যদি ভালো না বাসোস তাহলে প্রতিদিন রাতে আমার জন্য জানালায় পাশে কেন আসোস? আমার মন খারাপের জন্য তুই আমাকে হাসানোর চেষ্টা করস। মাহিন, দেখ ভাই, আমিও জানি তুই আমাকে ভালোবাসোস, তাই ভাবনা দেখি আমাকে প্রপোজ কর। রাফি রাগে পাতাগুলো খামচি দিয়ে ধরল। রাফি খাতায় লিখে দিল, আমি তোকে ভালোবাসি না, আমি তোর সাথে দেখা করতে যাই না, আমার গলা দিয়ে বলতে সমস্যা হচ্ছে তাই লিখে দিচ্ছি। ময়না লেখাগুলো দেখে অবাক হয়ে বলল, কি তোর আবার গলায় কি হলো? আর আমাকে ভালোবাসোস না মানে? দেখা করতে যাস না মানে কি? মিথ্যা কম্বল। আমি তোকে লুকিয়ে দেখতাম, তাই মিথ্যা বলিস না। রাফি ময়নার দিকে রাগী লুক নিয়ে তাকিয়ে খাতায় লেখে, আমি তোকে সত্যি ভালোবাসি না, আর তোকে ভালোবাসতে যাব কোন দুঃখে? তুই দেখতে একেবারে কালো, আমার শরীরের রং দেখ আর তোর শরীরের রং দেখ। তোর মতো কালা মেয়েকে আমি কেন ভালোবাসতে যাব? তুই চেয়ারম্যানের মেয়ের জন্য তোর সাথে মিশি, না হইলে তোর সাথে মিশতে আমার বই গেছে। রাফির লেখা দেখে ময়নার রাগ আরো বেড়ে গেল। ময়না রাফির গালে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে বলল, তোর এত বড় সাহস আমাকে অপমান করস? আমি কালো কুটকুটা, আমি শ্যামলা, একেবারে কালো না। মাহিন, তুই ভালো করে জানোস আমার পেছনে কত ছেলে ঘোরে, আর তুই আমাকে এভাবে অপমান করতে পারস না? রাফি হাসতে হাসতে আবারও লিখতে লাগলো, নিজেকে কি বিশ্বসুন্দরী ভাবস নাকি? তোর পিছনে কেউ ঘুরে না, ওরা ঘুরে তোর বাপের টাকার জন্য। তোর মতো মেয়েকে জীবনে কেউ বিয়ে করবে না। শুন, এত ভাব দেখাস না। স্ত্রীর রূপ নিয়ে এসেছে আমাকে ভালোবাসতে। যা, ভাগ এখন থেকে। রাফি ময়নাকে ধাক্কা দিয়ে ফেলে দিল। সাথে সাথে ময়না ডালের উপর পড়ল। ময়নার পেটের সাইড দিয়ে ডাল গেঁথে যায়। রাফি ভয় পেয়ে গিয়ে দৌড়ে পালিয়ে যেতে গেলেই মাহিনের সাথে ধাক্কা লেগে পড়ে যায়। মাহিন রাফিকে এভাবে দৌড়ে আসতে দেখে বলল, উফ ভাইয়া, ভাড়া দিলে কেন? এভাবে দৌড়ে কোথায় যাস? মাহিন, এই তোর ব্যাজ, আমি আসছি। মাহিন ব্যাচ পরে নিল। মাহিনের হাত থেকে রাফি খেলনার ব্যাগ নিয়ে বলল, তুই যা, আমি আসছি। এই ভিতরে বালু দিয়ে আসি আর ফুল তুলে নিয়ে আসি। আচ্ছা যা। মাহিন ময়নার কাছে গেলে চিৎকার দিয়ে উঠে। মাহিন ময়নাকে ধরল। ময়নাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, কুত্তা, আমার যদি কিছু হয় আমি তোকে ছাড়বো না। ময়না, তোর পেট দিয়ে রক্ত পড়ছে, তোর এই অবস্থা কিভাবে হলো? মাহিন আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। রাকিব, আমার আব্বু আম্মুকে ডেকে নিয়ে আয়। মাহিন অবাক হয়ে গেল। মাহিন নিজের শার্ট খুলে ময়নার পেটে বেঁধে দিতে গেলে ময়না ধাক্কা দিয়ে কান্না করতে করতে বলল, কুত্তা, আমার এই হাল করে এখন ভালো সাজা হচ্ছে।
রাফি কিছু বলবে তখনই রাফি ব্যাগ নিয়ে এসে বলল, ময়না, তোর এই অবস্থা কেন? তোর ভাই আমার এই অবস্থা করেছে। রাফি প্লিজ আমাকে নিয়ে চলে আয়, আমার অনেক কষ্ট হচ্ছে, আমি মনে হয় আর বাঁচবো না। রাফি মাহিনকে থাপ্পড় মেরে ময়নাকে ধরে রাকিব আর রাফি জঙ্গল থেকে বের হতে লাগলো। মাহিন ওদের পিছন পিছন যেতে যেতে বলল, ময়না, আমি তোর সাথে কিছুই করিনি, তুই আমার নামে মিথ্যে কেন বলিস? চুপ কর ময়না, মিথ্যে বলে না। তুই ওকে কিভাবে মারতে পারলি? ভাইয়া, ময়নার সাথে তো তুমি... চুপ, আমি তোকে ওর কাছে রেখে গেছি, আর তুই কি না? ছি ভাই, এটা ঠিক করছোস নাই। মাহিন আর কিছু বলার আগেই মাহিনের আব্বু চলে আসলো। আব্বু, মাহিন আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল, ডালের ওপরে পড়ে আমার এই অবস্থা। আব্বু, আমার অনেক ব্যথা করছে, আব্বু আমাকে বাঁচাও। ময়না, আমার নামে মিথ্যে কেন বলিস? আঙ্কেল, আমি ওইখানে ছিলাম না। আঙ্কেল, ময়না মিথ্যে বলছে। মাহিনের কথা শুনে চেয়ারম্যান রেগে গিয়ে মাহিনের কানে মোচড় দিয়ে ধরে বলল, আমার মেয়ে মিথ্যা বলছে, তুই সত্যি বলছস? তোর অনেক সাহস হয়ে গেছে, তাই না? তোরে বারবার নিষেধ করেছি আমার মেয়ের আশেপাশে আসবি না, আজকে আমি তোকে মেরেই ফেলবো। কথাগুলো বলে মাহিনের সামনে থাকা একটা লাঠি তুলে মারতে লাগলো। মাহিন ব্যথা চিৎকার করতে লাগলো। ময়না কান্না করতে করতে বলল, আব্বু, আমার ব্যথা আর সহ্য হচ্ছে না। চেয়ারম্যান মাহিনকে ছেড়ে ময়নাকে গাড়িতে তুলে নিয়ে যেতে লাগলো। হঠাৎ করে পেছন থেকে কারোর ডাক শুনে মাহিন বাস্তবে ফিরল। মাহিন পেছনে ঘুরে দেখে রাকিব ডাকছে। মাহিন ওই দিন তাকিয়ে কি হবে? কিছু না। আচ্ছা চল, বাড়িতে যাই। মাহিন রাকিবের সাথে যেতে লাগলো। মাহিন চোখের পানি ফেলতে লাগলো। রাকিব মাহিনকে বলল, আচ্ছা মাহিন, একটা সত্যি কথা বলবি? কি? তুই সেদিন ময়নাকে কেন ফেলে দিয়েছিলি? ময়নার রক্ত অনেক বের হয়ে যায়, তোকে তো পরের দিন মেরে গ্রাম ছাড়া করে দিয়েছিল। আর এইদিকে ময়নার রক্ত বেশি বের হওয়ার জন্য মৃত্যুর সাথে লড়াই করছিল। ওর গ্রুপে রক্ত পাওয়া যাচ্ছিল না, কত কষ্ট ওকে বাঁচিয়েছে জানোস? সেদিন কেন এমন কাজ করছিলি? আর ময়না তোকে... রাকিব আরো কিছু বলতে যাবে, সাথে সাথে বাইকের সামনে একটা বাছুর চলে আসে। রাকিব রেগে বলল, তোর ভাবি যে খারাপ না, কতবার বলছি। ভাবি রাস্তার মাঝে গরু বেঁধে দিবেন না, তারপর সেই কাজ করে। 2 দিন ভ্যান অ্যাক্সিডেন্ট করেছিল এই বাছুর আর গরুকে বাঁচাতে গিয়ে। কি? আমার ভাই মানে? রাফি ভাইয়া বিয়ে করেছে? একেবারে তোর মায়ের মতো ঝগড়ুটে। শালা, সাবধানে কথা বল, আমার সামনে আমার মায়ের দুর্নাম করস। দুঃখিত। তুই সাইডে কেটে যা। রাকিব সাইড কেটে যেতে লাগলো। রাকিব মাহিনকে বলল, মাহিন শোন, একটা কথা বলি। তোর বাপ মা যে কত জঘন্য কি বলবো। শোন, আগে বিয়ের জন্য এত টাকা দিতে যাস না, আগে সবার ব্যবহারগুলো দেখ কেমন। এত বছর পর তোকে দেখে সবার কেমন রিয়াকশান দেখায় সেটাই দেখ। দেখ, আমার বাবা মা যত খারাপ হোক, আমার কাছে তারা বেস্ট বাবা মা। 10 বছর পর আসছি, নিশ্চয়ই আমার ওপর রেগে থাকবে না। দেখা যাক, তোর বোনের বিয়ে আর 1 মাস আছে। এই 1 মাসের ভিতরে একবার সে আগের মতো তোর সাথে ব্যবহার করে নাকি তোকে ভালোবেসে গ্রহণ করে? না রে, বাবা মাকে পরীক্ষা করতে চাই না। যা বলছি তাই কর, তোর বোঝা উচিত তাদের জন্য এখানে এসেছিস। মাহিন কিছু বলল না, কিছুক্ষণ ভাবতে লাগলো। রাকিবকে গাড়ি থামাতে বলে, বাজারের দিকে নিয়ে যেতে বলল। বাজারে গিয়ে কম দামে কিছু পোশাক কিনে পাঠালো রাকিবকে দিয়ে। মাহিন মাস্ক পরে বাইকের কাছে এসে থাকলো। রাকিব শার্ট প্যান্ট নিয়ে আসলে মাহিন জঙ্গলের ভিতর ঢুকে শার্ট প্যান্টে ময়লা ভরাতে বলল। ভালো করে ময়লা ভরিয়ে ঝাঁকিতে, কেন? পুরনোর মতো লাগবে। রাকিব ভালো করে ময়লা ভরিয়ে ঝাঁকি দিয়ে পরীক্ষা করতে লাগলো। তারপর ব্যাগের ভিতর থেকে একটা শার্ট প্যান্ট পরে নিল। তারপর দুজনই বাজার থেকে বের হয়ে বাইকে উঠে চলে গেল। বাসার সামনে নামতে মাহিন অবাক হয়ে গেল। এটা কার বাড়ি? তোর ভাই বিদেশে গেছিল, বিদেশ করে টিন সেট করে বাড়ি করেছে। অসুস্থ হয়ে দেশে ফিরে নেশা করা শুরু করেছে আবার। যা,
ভিতরে ঢুকে যা সোজা। তুই আসবি না? মায়ের সাথে তোর ভাবেই ঝগড়া হয়েছে, আমাদের যাওয়া নিষেধ করে দিয়েছে। হায় আল্লাহ, আগে মায়ের সাথে লাগতো আর এখন লাগে ভাবির সাথে। তোর মা যেমন তোর ভাবি তেমন, আগেই বলছি। ভিতরে যা, কী রূপ দেখায় বলিস পরে। আচ্ছা থাক। মাহিনের সাহস নিয়ে টিনের গেটটা সরিয়ে দিয়ে ভেতরে ঢুকে দেখতেই মাহিনের কপাল পিছনে স্টিলের গ্লাসে এসে পড়ল। মাহিন গ্লাসটা তুলে সামনের দিকে তাকাতেই দেখে ওর মা বারান্দায় দাঁড়িয়ে বলছে, বৌমা, তোমার দিন দিন বেশি হাত চলছে। আর একটু হলে আমার লাগতো। তোমাকে জামাই বউয়ের ঝগড়া দিন দিন আর ভালো লাগে না। মাহিনের মা কথাগুলো বলে সামনের দিকে তাকাতেই দেখে মাহিনের চোখে পানি, গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে। মাহিনকে দেখে মাহিনের আম্মু অবাক হয়ে গেল। দৌড়ে ঘরের ভিতর ঢুকে রফি বলল, মা তুমি আমার লেকচার দিতে আসো না তো। তুই এখানে থাকলে বাইরে কে? কি বলো? বাইরে আবার কেডা আইলো? আমি তো ঘরে আছি। বাইরে চল দেখ। মাহিনের মা রূপা রাফি বাহিরে এসেছে। মাহিনকে দেখে অবাক হয়ে গেল। মাহিন ওর মাকে বলল, মা কেমন আছো? মাহিনের মুখ থেকে মা ডাক শুনে মাহিনের মায়ের বুকের ভেতরটা ডুকরে উঠল। মাহিনের কাছে ছুটে গিয়ে জড়িয়ে ধরে সারা মুখে চুমু দিতে লাগলো। মাহিন, তুই এতদিন কোথায় ছিলি? তোর বাবা তোকে কত খুঁজেছে। তুই এতদিন কোথায় ছিলি? আজ এত বছর পর কোথা থেকে আসলি? মা আমি ঢাকায় ছিলাম। ভাইয়া কেমন আছো? ভালো। তুই মরস নাই? আমরা তো ভেবেছিলাম তুই মরে গেছোস। না, আমি বেঁচে আছি ভাইয়া। রূপা মাহিনের বড় ব্যাগ দেখে খামচা দিয়ে নিয়ে বলল, ভাই কি নিয়ে এসেছো? কথাটা বলে রূপা ব্যাগের চেন খুলে দেখতে লাগলো। ব্যাগের ভিতর মাহিনের শার্ট প্যান্ট ছাড়া কিছুই পেল না। রূপা ব্যাগটাই ফেলে দিয়ে বলল, ব্যাগের ভিতরে তোমার কিছু শার্ট প্যান্ট। আমি ভাবলাম কি না কি নিয়ে এসেছো। বৌমা, তুমি চুপ করবে? আমার ছেলেটা এতদিন পর এসেছে। মাহিন, আয় বাপ, ঘরে চল। মাহিনের মা মাহিনকে ধরে রুমে নিয়ে গেল। রূপা মুখ ভেচকি দিয়ে বলল, তোমার ভাইয়ের অবস্থা দেখে তো মনে হয় বেশি ভালো নাই। আবার তো আমাদের ঘাড়ে বসে খেতে আসে নাই তো? তোমার মতো আবার ঋণ করে আসছে নাকি? চুপ কর। আমার ভাই এত বছর পর বাসায় ফিরেছে। রূপা রাফির কথা শুনছিল। মাহিন শুনে ভিতরে চলে যায়। মাহিনের সাথে সাথে রাফিও ঘরে ঢুকে পড়ল। মাহিন খাটে বসে আছে। মাহিনের মা জিজ্ঞেস করলো, মাহিন, তোর কপালে কি হয়েছে? আর তোর শরীরের এত মারের দাগ কেন? আসলে মা, আমি এতদিন ঢাকায় ছিলাম। আমার ঋণ করছি, ওরা আমাকে ধরে মারছে। আমি অনেক কষ্টে প্রাণ নিয়ে ফিরে এসেছি। মা, আমার টাকা দরকার। আমার নামে যে জমিটা আছে ওইটা আমি বিক্রি করতে চাই। মাহিনের কথা শুনে মাহিনের মা আর রাফির ব্যবহার চেঞ্জ হয়ে গেল। রাফি মাহিনকে বলল, কিসের জমি? ওই জমি বিক্রি করা যাবে না। ওখানে বাবা চাষ করে। দেখ, 10 বছর পর ফিরে এসেছোস এইসব ফালতু কথা বলার জন্য। দেখ মায়ের জমি দিতে পারবো না। তোর বোনের বিয়ে সামনের মাসে, অনেক টাকার ব্যাপার। সেখানে তোকে জমি বিক্রি করে দিলে আমরা কিভাবে চলবো? কেন? দাদা তো আমার নামে ওই জমিটা লিখে দিয়ে গেছিল। আমার 18 বছর পর থেকে ওই জমির মালিক আমি। সেখানে তোমরা আমার নামে জমি আমাকে কেন দেবে না? দেখো, আমার টাকাটা খুব দরকার। প্লিজ আমার জমিটা বিক্রি করতেই হবে। অসম্ভব। ওই জমি কখনোই দিতে পারবো না। ওই জমি তোর বাপ চাষ করে। তোর ছোট বোনের বিয়ে কত টাকা লাগবে তোর হিসেব আছে? 10 লাখ টাকা যৌতুক দিতে হবে। এই টাকা কোথায় পাবো সেটাই বুঝতে পারছি না। আর ছোট বোনের বিয়ে কোথায় তুই কিছু দিবি? উল্টা কিনা 10 বছর পর এসেছিস, জমি বিক্রি করতে আসছোস। মা, আমি যদি টাকাগুলো না দেই তাহলে ওরা আমাকে মেরে ফেলবে। মারলে মরবে। এত কিছু শুনে লাভ নেই। আমি তোর জন্য তো আর আমার 2 সন্তানের ক্ষতি করতে পারবো না। মাহিন ওর মায়ের কথা শুনে মুচকি হাসি দিয়ে বলল, কেন মা? আমি কি তোমার সন্তান না? আমি তো আমার নামের জমি বিক্রি করতে চাইছি। এখানে তো আর তোমাদের থেকে কিছু চাই না। আমার দরকারে আমার নিজের নামে জমি যদি না পাই তাহলে কেমন হলো মা? মাহিনের মা কিছু বলবে তখনই মাহিনের বোন
আতিয়া ভেতরে ঢুকে বলল, মা, খেতে দাও, আমার অনেক ক্ষুধা লাগছে। তুই কোথায় গেছিলি? 1 মাস পর তোর বিয়ে, আর তুই এত ঘুরঘুর করছিস কেন? মা, কোথায় ঘুরলাম? তানিয়াদের বাড়িতে টিভি দেখতে গেছিলাম। সারা দিন কি বাড়িতে থাকা যায়? তোমাদের কত করে বললাম একটা টিভি কেনো, খালি কিপটামি করো। এত টাকা দিয়ে কি করবে? কবরে তো আর নিয়ে যেতে পারবে না। তাই বলছি কি, নিজেদের ভালো থাকার জন্য জিনিসপত্র কেনার চেষ্টা করো। আর এই ছেলেটা আবার কে? মাহিন পেছনে ঘুরে তাকাতে আতিয়া অবাক হয়ে গেল। মাহিন আতিয়ার দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে বলল, মাশাআল্লাহ, সে পিচ্চি বুড়িটা কত বড় হয়ে গেছে। কেমন আছিস বোন? মা, এই ছেলেটাকে ভাইয়ার মতো দেখতে, এটা কিভাবে সম্ভব? আমি তো মেজো ভাইয়া। মানে আমার তো একটাই ভাই। মাহিন অবাক হয়ে গেল। ওর মায়ের দিকে তাকাতেই ওর মা বলল, এভাবে তাকিয়ে আছিস কেন? ওকে বলা হয় নাই তোর কথা, তাই চিনতে পারে নাই। তুই যে কাজ করে গেছিলি সেখানে তোর কথা তুলতে ঘৃণা লাগে, খুনি একটা। মাহিন ওর মায়ের কথা শুনে চোখের কোণায় পানি চলে আসলো। মাহিন মুখে হাসির রেখা টেনে বলল, ও আচ্ছা, ভালোই করেছ। আমার মতো খুনির পরিচয় কেন বলবে? আমার নাম নিতে তো তোমাদের ঘৃণা লাগে। যাই হোক মা, আমার অনেক ক্ষুধা লেগেছে। সেই সকালে না খেয়ে বের হয়েছে তো। রূপা মাহিনের মায়ের দিকে তাকাতেই মাহিনের মা বলল, আয় খেতে আয়। আম্মা, আমি খেতে দেই। মাহিন ওর ব্যাগটা রেখে ওর ভাবির সাথে যেতে লাগলো। আতিয়াও যেতে লাগলো। দুজনই পার্টিতে বসলে রূপা মাহিনকে পান্তা আর কাঁচা মরিচ নিয়ে এসে দেয় আর লবণ দিয়ে চলে যায়। আতিয়ার জন্য 1 প্লেট ভাত আর মাছ ভাজি সাথে মাংস দিয়ে খেতে দেয়। রূপা হেসে বলে, কিছু মনে করো না ভাই, আতিয়া কয়দিন আর আমাদের বাড়িতে আসে। ও হোদাই ভাত খেতে চাই না, তাই ওর জন্য রান্না করা হয়েছিল, আর নাই। মাহিন মিষ্টি করে হেসে বলল, সমস্যা নেই ভাবি, আমি পান্তা ভাত খেতে পারবো। রূপা মুখ ভেচকি দিয়ে চলে গেল। মাহিন পান্তা ভাত পেঁয়াজ দিয়ে খেতে যাবে, সাথে সাথে আতিয়া মাহিনের হাত ধরে চারিদিকে ঘুরে তাকিয়ে দেখলো কেউ আছে নাকি। কাউকে না দেখে আতিয়া বলল, ভাইয়া সরি, আমি তো তোমাকে চিনতাম না। আমাকে কখনো কেউ কিছু বলেই নাই। শুধু একবার কাকি বলেছিল আমার নাকি আরেকটা ভাই আছে। আমি ভাবছি মজা করছে, ভাই থাকলে তো আসতো। তাই? ভাইয়া, তুমি আমার খাবার খেয়ে নাও, আমি তোমার পান্তা খাই। এই মা আর ভাবি খুব খারাপ, খালি কিপটামি করে। না বোন, তুমি খাও, আমার সমস্যা নেই। আচ্ছা, তুমি আমার থেকে অর্ধেক নিও। আতিয়া জোর করে মাহিনকে মাংস আর মাছ ভাজি অর্ধেক করে দিল। মাহিনের চোখ বেয়ে খুশিতে পানি চলে আসলো। মাহিন আতিয়ার দিকে তাকিয়ে ভাবতে লাগলো, এইটুকুনো মেয়ে নিজের ভাগের খাবার আমাকে দিয়ে দিল, অথচ আমি দেখলাম কড়াইয়ের ভিতরে মাছ মাংস সব আছে। মাও দেখলো, অথচ কিছু বলল না। আতিয়া মাহিনকে তাকিয়ে থাকতে দেখে বলল, ভাইয়া কি হলো, এভাবে তাকিয়ে আছো কেন? খাবার খাও। তোমার যদি পান্তা খেতে না মন চায় আমাকে দিয়ে দাও, তুমি ভাত খাও, আমার পান্তা খাওয়ার অভ্যাস আছে। না, তুমি খাও, আমি পান্তা খেতে পারি। মাহিন পান্তা অনেক কষ্ট করে খেতে লাগলো। আতিয়া খাবার খেয়ে মাহিনের প্লেটে নিজের প্লেট ধুয়ে রেখে দিল। মাহিন বসা থেকে উঠে আতিয়ার দিকে তাকিয়ে বলল, তুমি কি জানো আমি এই বাড়িতে কেন এসেছি? নিজের বাড়ি এসেছো, এখানে আবার কেন আসার মানে কি? আমি আমার নামের জমি বিক্রি করতে এসেছি। ভাইয়া মাত্র রাজি না। তোমার বিয়ের জন্য নাকি অনেক টাকা লাগবে। তোমার বিয়েতে যৌতুক দিতে হবে 10 লাখ টাকা বলল।
ও ও তো তোমার নামের জমি হইলে বিক্রি করো গা। আর আমার যৌতুক দিয়ে বিয়ে দেবে না তো? আমাকে বিয়ে দেবে বড়লোক ছেলের সাথে। তারা তো আরও গয়না দিয়ে বিয়ের খরচ দিয়ে সব ওনারা বহন করবে। এই মা আর ভাই খালি মিথ্যা বলে। এরা যে না খালি টাকা টাকা করে। মাহিন অবাক হয়ে গেল আতিয়ার কথাগুলো শুনে। মাহিন আতিয়ার হাসি দেখে বলল, তাই নাকি? ও ভাইয়া, তোমার কাছে দেখি স্মার্টফোনও আছে, আমাকে গেম খেলতে দেবে? আচ্ছা, দেব। আচ্ছা ভাইয়া, আমি এখন রুমে যাই, অনেক ঘুম পাচ্ছে। দুপুরে খেয়ে না ঘুমালে মাথা ব্যথা করে। আচ্ছা, একটু রেস্ট নিয়ে ঘুমোতে যাও। তুমি তো কেবল খাবার খাইলে। সমস্যা নাই, আমি এভাবেই প্রতিদিন ঘুমাই। আতিয়া হাই তুলতে তুলতে চলে গেল। মাহিনকে যে রুমে ওর আম্মু নিয়ে গিয়েছিল সেই রুমে গিয়ে আটকে উপরে বসে ভাবতে লাগলো, বাহ, কত সুন্দর মা ভাই। বোনের বিয়ের কথা বলে কত সুন্দর করে মিথ্যা বলল। বিয়েতে অনেক খরচ, যৌতুক দিতে হবে, অথচ কোনো যৌতুক দিতেই হবে না। আর সব থেকে বড় কথা, 13 বছরের মেয়েকে কিভাবে বিয়ে দিতে চায়। এত ছোট মেয়েকে নাকি বিয়ে দেবে? পাগল হয়ে গেছে নাকি? মাহিন নানা কথা ভাবতে লাগলো। মাহিনের ফোন বেজে উঠল। রুমটাই দরজা দিয়ে লাগিয়ে দিয়ে কথা বলতে লাগলো। কথা বলা শেষ করে মাহিন সব কিছু লক করে দিল, শুধু গেম লক ছাড়া রেখে দিল। একটা সিম খুলে ফেললো, ছোট বাটন ফোন চালু করে নিল। মাহিন রুম থেকে বের হতেই মাহিনের মা বলে, এই কোথায় যাস? একটু বাইরে ঘুরতে যাব। খবরদার রাকিবদের বাসায় যাবে না। মাহিন কিছু বলল না। বাড়ি থেকে বের হয়ে রাকিবদের বাসার ভিতরে ঢুকে পড়ল। মাহিন রাকিবের মায়ের সাথে দেখা করলো। তার সাথে কথা বলে বেশ কিছুক্ষণ আড্ডা দিয়ে রাকিবের সাথে বের হয়ে গেল। স্কুল মাঠে বসে থেকে ছোট্ট বাচ্চাদের খেলা দেখতে লাগলো। হঠাৎ করেই রাকিব বলে উঠল, এখানে যে ছেলে মেয়েগুলো দেখছিস, এইগুলো কাদের বাচ্চা জানিস? কাদের? ক্যাপ্টেন যে বলছে ওইটাই ময়নার ছেলে। ময়নার বিয়ে হয়ে গেছে? ইন্টারে ওঠার পরে বিয়ে দিয়ে দেয়। ও, ময়নার কোথায় বিয়ে হচ্ছে? বিয়ে হয়েছে, তুই চিনবি, রনির বড় ভাইয়ের সাথে বিয়ে হয়েছে। আর পিচ্ছি নানির বাড়িতে থাকে। ও আচ্ছা। মাহিন এক নজরে ছেলেটাকে দেখতে লাগলো। হঠাৎ করেই গেট দিয়ে কয়েকটা মেয়ে ঢুকতে দেখে চোখ সরিয়ে নিল। ময়না ছেলের কথাটা শুনে বলল, বাবু, তুই আর কত খেলবি? বাসায় চল, তোর নানু তোকে ডাকছে। ময়নার ছেলে কথাটা শুনে বলল, মা, ওই ম্যাচটা খেলে চলে যাব, তুমি ওখানে গিয়ে বসো। ময়না সামনের দিকে তাকিয়ে রাকিবকে দেখে এগিয়ে আসলো। রাকিবকে দেখে বলল, কেমন আছোস চিকু? ভালো, তুই কেমন আছোস? এই তো ভালো। এইটা কে? মাহিন ঘুরে তাকাতে ময়নার বুক ধুপ করে উঠল। ময়না মাহিনের দিকে তাকিয়ে বলল, কিরে রাফি, তোর মাথায় কি হয়েছে? আর তুই আবার রাকিবের সাথে থাকা শুরু করলি কবে? তুই ভুল বলছো, সেটা রাফি না। অবাক হয়ে গেল। মাহিনের দিকে ভালো করে তাকিয়ে বলল, মাহিন। মাহিন ময়নার মুখে নিজের নাম শুনে বুকের ভিতরে শূন্যতা যেন পূর্ণ হয়ে গেল। মাহিন ময়নার দিকে তাকাতেই ময়না মাহিনকে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, মাহিন, আমাকে তুই ক্ষমা করে দে। আমার জন্য তুই গ্রাম ছাড়া হয়েছিলি। আমি কখনোই চাই না তুই গ্রাম ছেড়ে চলে যা। আমার অনেক রাগ হয়েছিল, তুই আমাকে এইভাবে ধাক্কা না দিলে সেদিন আমার পেটে এত বড় ক্ষত হইতো না। কাপড় একটু ছাড়লেই মাহিন সাথে সাথে অন্যদিকে তাকিয়ে বলল, কি করছেন? মাহিন, তুই আমার উপরে রেগে আছোস? প্লিজ আমাকে ক্ষমা করে দে। আমি আর এই অপরাধ কাঁধে নিয়ে চলতে পারছি না। আমি তিলে তিলে শেষ হয়ে যাচ্ছি। কান্না করেন না, আমি আপনার উপর রেগে নেই। আমি জানি সেদিন কি হয়েছিল। সেদিন আপনার কোনো দোষ ছিল না। আপনার জায়গায় থাকলে যে কেউ রাগ করতো। মানে? সেই দিন কি হয়েছে তুই জানতি না? তুই নিজেই তো আমার সাথে জঘন্য আচরণ করলি। আমি কালো, আমাকে দেখতে বিচ্ছিরি। আপনি শ্যামলা, কালো না। কালো কাদের বলে আপনি জানেন না। আর আপনি দেখতে মাশাআল্লাহ।
সেই দিন তো ঠিক আমাকে অপমান করছিলি, আর আজকে আমাকে এইসব কথা বলছিস? আমি যদি বলি সেদিন ওইখানে আমি ছিলাম না, আমার কথা কি বিশ্বাস করবেন? সেদিন তুই ছিলি, তোর হাতে আমি স্পষ্ট দেখেছি আমার ব্যাজ। তুই তো কথা বলতে পারছিলি না, খাতায় লিখছিলি। কেউ হয়তো ভুলে গেছে আমার বড় ভাই সবার হাতের লেখা কপি করতে পারে, তার কাছে ওটা কোনো ব্যাপারই না। আর আমি যদি কথা না বলি তাহলে তখন কিভাবে কথা বলতে পারলাম? মাহিনের কথা শুনে রাকিব ময়না দুজনই অবাক হয়ে গেল। ময়না আর রাকিবের বুঝতে আর বাকি রইল না। ময়না মাহিনের পা ধরে কান্না করে ক্ষমা চাইতে যাবে, সাথে সাথে মাহিন ময়নাকে ধরে বলল, প্লিজ এভাবে কান্না করবেন না। মাহিন, আমার সামান্য ভুলের জন্য তুই 10 বছর ধরে নিজের গ্রাম ছাড়া, মা বাবা ছাড়া। মাহিন, আমাকে ক্ষমা করে দে। কান্না করো না তো, আমার তোমার কান্না সহ্য হয় না। বসো। আর সবাই তাকিয়ে আছে কিন্তু। ময়না আরও দুইটা মেয়েকে ময়নার সাথে বসালো। ময়না কান্না করেই যাচ্ছে। মাহিন ওর রুমালটাই দিল। ময়না নিজের চোখের পানি মুছতে লাগলো। রাকিব মাহিনকে বলল, মাহিন, তুই এমন কেন? এর আগে তোর আব্বুর নৌকা ঠিক করার টাকা দিয়ে রাফি জুয়া খেলছিল, সেই দিন চুপচাপ মার খেয়ে আছোস, আবার ময়নার ব্যাপারটাও চুপ হয়ে গেছোস। এমন কেন করছোস? রাকিবের কথা শুনে অবাক হয়ে গেল। মাহিন রাকিবকে বলল, তুই না সেদিন আমাকে ভুল বুঝেছিলি, আজ আবার এই কথা বলছিস? দেখ, তোরা দুইজনে একরকমই দেখতে, তোদের বোঝা মুশকিল। আমি ভেবেছিলাম হয়তো সত্যি তুই ছিলিস সেই দিন, পরে জানতে পারি তুই ছিলি না, ওটা রাফি ছিল। যাদের সাথে খেলছে ওরা আমাকে বলছে। ও, ওই রাফিকে একটা শাস্তি দিতে হবে। ওর জন্য আমি আমার জীবন থেকে সব থেকে গুরুত্বপূর্ণ মানুষকে হারিয়ে ফেলেছি। আমি যদি ওকে খুন করে জেলে যাই, তাও আমি ওকে শান্তিতে থাকতে দিব না। ময়না প্লিজ উল্টোপাল্টা ভেবো না। যা হবার হয়ে গেছে, অতীত ভেবে লাভ নেই। আর যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। মাহিন, একটা সত্যি কথা বলবি? কি কথা? আমাকে কি তুই ভালোবাসোস? ময়নার কথাটা শুনে সবাই অবাক হয়ে মাহিনের দিকে তাকালো। মাহিন কিছুক্ষণ চুপ থেকে বলল, আমার কাজ আছে, আমাকে উঠতে হবে। রাকিব চল। মাহিন রাকিবকে নিয়ে চলে গেল। ময়না মাহিনের দিকে এক নজরে তাকিয়ে থাকলো। ময়না স্কুল থেকে বের হয়ে গেলে রাকিব বলল, এভাবে চলে আসলি কেন? আর কিসের কাজ? এখন তো কোনো কাজ নাই। ময়নার সামনে থাকা আমার পক্ষে সম্ভব ছিল না। আচ্ছা সত্যি করে বল, তুই ময়নাকে ভালোবাসতি? জানি না। তার মানে ভালোবাসোস? তাহলে ওকে বললি না কেন? এভাবে চলে আসলি কেন? এখন বলে কোনো লাভ আছে? ও বিবাহিত, ওর সন্তান আছে। আমি যদি বলতাম আমি ওকে এখনো ভালোবাসি, তাহলে ও সব ছেড়ে আমার কাছে চলে আসতো, আর না আসলে সংসারে ঝামেলা করতো। আচ্ছা একটা কথা বলি, তোর সাথে মানুষ কত অন্যায় করে, অথচ তুই সব কিছু কেমন চুপচাপ সহ্য করে নিস। সহজে ভেঙে পড়িস না কেন? আমার পাশে কেউ থাক বা না থাক, আমার উপর আল্লাহ ঠিক আমার সাথে আছে। তাই দুনিয়ার এইসব মায়াজালে আমি ফাঁসি না। যার যেমন ইচ্ছে হচ্ছে আমার সাথে গেম খেলে যাচ্ছে, খেলতে থাক, দেখা যাক কতদূর যেতে পারে। সত্যি তুই অনেক ধৈর্যশীল। চল নামাজ পড়ে আসি, দুপুরে নামাজ কাজা হয়ে গেছে। আচ্ছা চল। মাহিন রাকিবের সাথে নামাজ পড়তে গেল। নামাজ শেষে মাহিন বের হলেই সবাই অবাক হয়ে যায়। সবাই বলাবলি করতে লাগলো, এই নেশাখোর আবার নামাজ পড়তে আসছে কবে থেকে? নিশ্চয়ই এই রাকিবের সাথে থেকে একটু ভালো হচ্ছে। না ধরনের কথা বলতে লাগলো। মাহিন কিছু না বলে চলে আসলো। রাকিব মাহিনকে বলল, দেখছোস তোর ভাইয়ের অবস্থা? এত জঘন্য, নামাজ তো পড়ে না, মানুষের ভুল ধরা ধান্দায় থাকে, মানুষের সাথে ঝগড়া বিবাদ করতে ব্যস্ত থাকে। বাদ দে। আচ্ছা একটা কথা বলতো। কি কথা? মাহিন বলার আগেই কল আসলো। মাহিন সাথে সাথে কল রিসিভ করলো। কলে কিছুক্ষণ কথা বলে রাকিবকে বলল, রাকিব চল থানায় যাব। কেন? আমাকে যারা মেরেছে ওদের সবাইকে ধরতে। কিভাবে সম্ভব এটা? মানুষজন থাকলে এইটা কোনো ব্যাপার না। স্টেশনের সিসি ক্যামেরা ওদের নাকি ধরে ফেলেছে। এত বলদ কেমনে হয়? ওইখানে মুখ খুলে কিভাবে যেতে পারে?
বলদ না, ওরা জানে ওইখানে কোনো ক্যামেরা নাই, হয়তো ওইদিকে তো মানুষজন থাকে না বেশি। আচ্ছা চল। রাকিব মাহিন মুখে মাস্ক আর ক্যাপ পরে নিল, তারপর বাইকে করে চলে গেল। থানায় গিয়ে মাহিন ইশারা করলে মাহিনকে আর রাকিবকে নিয়ে ওদের সামনে নিয়ে গেল। মাহিন ওদের ইশারা করলে পুলিশ ওদের বাড়ি মারতেই সব বলতে লাগলো। আমাকে ছেড়ে দেন স্যার, আমাকে আশিক ভাইয়া পাঠিয়েছে। আপনাকে মেয়ের হাত পা ভেঙে দিতে বলেছিল আর আপনার থেকে সব কেড়ে নিতে বলেছিল। মাহিন লোকটার কথা শুনে অবাক হয়ে গেল। মাহিন পুলিশের সাথে বের হইল। মাহিন কিছুক্ষণ ইশারা করে কথা বলে। রাকিবকে নিয়ে হেঁটে চলে যেতে নিলেই পুলিশ নামিয়ে দিতে আসতে চাইল। মাহিন না করে দেয়। মাহিন বেশ কিছু দূর গিয়ে বাইকে উঠে চলে আসলো। রাকিব মাহিনকে হাসতে দেখে বলল, আশিক কে রে? আর তুই তুই এইভাবে পাগলের মতো হাসছিস কেন? আমার পার্টনার আমার থেকে ওয়ালেট নিতে ওদের পাঠিয়েছিল, কিন্তু ওরা বোকার মতো গয়না ঘড়ি নিয়ে চলে গেছে। ওরা ভাবছে মূল্যবান ওইগুলো, আসলে তো মূল্যবান জিনিস ওইটা ছিল না। আশিক, তোর পার্টনার তোর সাথে এমন করার মানে কি? তোর কাছে কি আছে? আমার কাছে গোডাউনের চাবি আছে। আমার হাত পা ভেঙে পঙ্গু করে দিলেও আমি তো আর ওইখানে সহজে যেতে পারবো না। যে কয়েকদিন এখানে থাকবো ওইসব মাল বিক্রি করে দেবে অল্প দামে। কি? এখানে তো তাহলে লস তোদের দুজনের হবে। আর চাইলে তো তোকে মেরে ফেলতে পারতো, তোকে পঙ্গু করতে চাইলো কেন? আমার হবু বউ জানলে ওকে মেরে ফেলবে। মানে তোর হবু বউ আছে? হ্যাঁ, ওর বড় বোন আমার হবু বউ। ওদের ভাই বোনের মধ্যে পড়ছে না, ওই আমার পিছনে লেগে আছে। আজব তো, পাগল নাকি? ধরতে গেলে ওই রকমই, মাথায় যা আসবে তাই করে। পরে ভাবলে নিজের ভুল বুঝতে পারে, তখন আবার ভালো হয়ে যায়। আজব মানুষ তো। আর ওর কথা বাসায় নামিয়ে দেয়। আর এই মাস্কগুলো তোর বাইকে থাক। মাহিন রাকিবের কাছে সব দিয়ে সোজা বাসার দিকে রওনা দিল। বাসার ভিতর ঢুকতে মাহিন হতভম্ব হয়ে গেল। মাহিন দেখতে পেল রাফি আতিয়াকে থাপ্পড় মেরে বারান্দা থেকে ফেলে দিল। আবার মারতে যাবে, সাথে সাথে মাহিন দৌড়ে গিয়ে রাফিকে লাথি দিয়ে ফেলে দিল। আতিয়াকে তুলতে গেলে রাফি মাটি থেকে উঠে মাহিনকে লাথি দিলে মাহিন ডিগবাজি দিয়ে উল্টো মাহিন উঠে আতিককে তুলে রাগী লুক নিয়ে বলল, তোর সাহস কি করে হয় আতিয়ার গায়ে হাত তোলার? মাহিন তুই চুপ কর। তুই জানোস এ কি করেছে? কি করেছে? হ্যাঁ, রাফির ফোন ভেঙে ফেলেছে। কত দাম দিয়ে ফোন কিনেছে, আর সেই ফোনটাও ভেঙে ফেলেছে। তো ওকে কি করবে? ভাইয়া, আমি ভেবেছিলাম ওইটাই তোমার ফোন, তাই আমি গেম খেলছিলাম। হঠাৎ করে মা ডাকলে আমি গেম খেলতে খেলতে যাচ্ছিলাম, তখনই পা মুচকে গিয়ে পড়ে যায়। ভাইয়ার ফোনে একটু দাগ পড়েছে, তাতেই ভাইয়া মা ভাবি গালাগালি করছে আর মারছে, আর বলে আমি নাকি ভেঙে ফেলেছি একেবারে। আতিয়ার কথা শুনে মাহিনের রাগ দ্বিগুণ বেড়ে যায়। মাহিন আতিয়াকে কোলে তুলে নিয়ে চেয়ারে বসিয়ে দিয়ে বলল, কোন পা মুচকে গেছে দেখি। মাহিন আতিয়ার ডান পা দেখে বুকটা ঢুক করে উঠল। রাফি আবার মারতে আসবে। মাহিন সাথে সাথে উঠে রাফির পায়ে লাথি দিয়ে ফেলে দিয়ে বলল, তোর ফোন বড় হয়ে গেল। বোনের পায়ের কি অবস্থা একবার দেখছিস? ফুলে গেছে কতখানি। বেচারি ব্যথায় কাতরাচ্ছে, আর তোমরা ফোনের জন্য ওর উপরে অত্যাচার করছো। চুপ কর, নিজে তো কোনোদিন এত দামি ফোন চোখে দেখোস, আবার এসেছে বড় বড় লেকচার দিছিস। তুই জানোস আমি কত দাম দিয়ে বিদেশ থেকে কিনেছি? মাহিন রেগে গিয়ে রাফির হাতে থাকা ফোনটা কেড়ে নিয়ে একটা আছাড় মেরে ভেঙে ফেলল। সবাই চমকে উঠল। মাহিনকে মারতে যাবে, সাথে সাথে মাহিন হাত ধরে হাত মুছুর দিয়ে ধরে এবং ফোন বের করে রাকিবকে কল দিল। রাকিব, এখনই বাইক নিয়ে আয় তো, আতিয়াকে হাসপাতালে নিয়ে যেতে হবে। কি হয়েছে ওর? পা ফুলে অবস্থা খারাপ, তাড়াতাড়ি আয়। মাহিন কল কেটে দিলে মাহিনের বাবা এসে পেছন থেকে থাপ্পড় মেরে বলল, তোর সাহস কি করে হয় আমার ছেলের হাত এভাবে ধরার? মাহিন মাথায় ব্যথা পেয়ে পিছনে ঘুরে তাকাতেই মাহিনের বাবা চমকে যায়। অবাক হয়ে বলল, বাবা দেখো, ওই মাহিন আমাকে মারছে।
ওর এত বড় সাহস বড় ভাইয়ের গায়ে হাত তোলে? মাহিনের বাবা সবাইকে অবাক করে দিয়ে মাহিনকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। মাহিন অবাক হয়ে গেল। রাকিব ভেতরে আসলো। মাহিনের ভাবি রূপা বলল, দেখছেন মা, আমি আপনাকে বললাম না আপনার ছেলে রাকিবের সাথে থাকে। রাকিবকে আতিয়াকে নিয়ে যা তাড়াতাড়ি, ওর কান্না সহ্য হচ্ছে না। আমার ননদকে একদম টাচ করবি না রাকিব। রাকিব তোকে যা বলছি তাই কর। রাকিব আতিয়াকে কোলে তুলে নিয়ে যেতে লাগলো। রূপা গিয়ে বাধা দিতে গেল। মাহিন ওর বাবাকে ছেড়ে দিয়ে রূপার হাত শক্ত করে ধরতেই রূপা ব্যথা পাওয়ার অভিনয় করতে লাগলো আর বলতে লাগলো, রাফি দেখছো, তোমার ভাই আমার হাত ভেঙে দিল আর তুমি এভাবে তাকিয়ে দেখছো। ভাবি আমি আপনাকে আসতে ধরছি, নাটক কম করেন। আতিয়া, কি হয়েছে? ওর পা ভুলে গেছে, ভেঙে গেছে নাকি মোচড় লাগছে বুঝতে পারছি না। রাকিব চল ওকে নিয়ে। মাহিন রাকিবের পেছন পেছন যেতে লাগলো। মাহিন আতিয়াকে কোলে নিলে রাকিব বাইকে উঠে বসে। মাহিন বাইকে ওর বোনকে তুলে মাঝখানে উঠে পড়ল। রাকিব সোজা হাই স্পিড নিয়ে গাড়ি চালালো। আতিয়ার কান্না যেন মাহিনের সহ্য হচ্ছিল না। মাহিন ডাক্তারকে চিৎকার করে ডাক দিল। ডাক্তারের কোনো খোঁজ খবরই নেই। মাহিনের রাগ উঠে গেল। মাহিন ডাক্তারের কেবিনে গিয়ে ডাক্তারকে মারতে লাগলো। শালা তোকে কি এখানে বসে থাকার জন্য চাকরি দিয়েছে? ডাক্তার মাহিনকে মারতে যাবে, সাথে সাথে রাকিব বলল, ডাক্তার, আপনি তাড়াতাড়ি ওর বোনের চিকিৎসা করেন। আপনি ওকে যে ভাবছেন ও কিন্তু সেই না, তাড়াতাড়ি করেন, মরতে চায় না। ডাক্তারকে আরও কয়েকটা মার দিলে ডাক্তার মাহিনের বোনের কাছে গিয়ে দেখতে লাগলো। স্ক্যান করে দেখলো পা ঠিক আছে, শুধু মোচড়ে গেছে। কিছু মেডিসিন আর মুভ দিয়ে দিল। মাহিন ডাক্তারকে বলল, নেক্সট টাইম যদি দেখছি রুগী দেখা বাদে বসে আছেন তাহলে চাকরি থাকবে কিনা সন্দেহ। সাবধানে থাকবেন। গুড বয়। মাহিন ভয়ে চুপসে গেল। আতিয়াকে কোলে তুলে নিয়ে বাহিরে গেল। রাকিব মেডিসিনগুলো নিয়ে হাঁটছিল। ভাইয়া আমার হাতে দাও ওইগুলো। না, তুই তোর ভাইয়ের সাথে যা, আমি বাকি মেডিসিনগুলো কিনে নিয়ে আসি। মাহিন মুখে মাস্ক পরে দিল। তারপর আতিয়াকে নিয়ে সোজা একটা ফোনের শোরুমে নিয়ে গেল। আতিয়া মাহিনকে বলল, ভাইয়া এখানে নিয়ে আসলে কেন? তোমার জন্য ফোন কিনবো। না ভাইয়া, তুমি টাকা কোথায় পাবে? এমনিতে তো তোমার টাকা নাই, তার উপরে আমার ফোন কিনবে কিভাবে? ভাইয়া আমার দরকার নাই ফোন। ভাই আইফোন দেন তো। ভাইয়া আইফোনের দাম তো অনেক, অত টাকা কোথায় পাবে? আমাগো গ্রামে তো আইফোন কেনার মতো কারোর কাছেই টাকা নাই, আর তুমি এত টাকা কই পাইবা? তোমাকে ওইসব ভাবতে হবে না, তুমি দেখো কোন কালার পছন্দ হয়। মাহিনের ফোন বেজে উঠল। মাহিন কলটা রিসিভ করে বলল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার জামাইটা আমাকে তো ভুলেই গেল নিজের ফ্যামিলিকে পেয়ে। আপনার জামাই আপনাকে ভুলে নাই, মনে ঠিকই আছে। কে করছো? আমার জামাইয়ের কথা ভাবি। কি হলো, কালার চয়েস করা বাদ দিয়ে তাকিয়ে আছো কেন? কিসের কালার? তোমাকে না, আমার বোনকে বলছি। আমার ননদকে কিসের কালার চয়েস করতে বলো? আইফোন কিনতে এসেছি, বাট ওই আমার দিকে তাকিয়ে আছে। ও আচ্ছা, ওকে কিনে দাও। ফ্রি হবে কখন? রাতে ফ্রি হব, তোমাকে কল দেব। এখন একটু রাখছি। মায়া মাহিনকে কিস দিয়ে কল কেটে দিল। মাহিন ফোনটা রেখে আতিয়াকে বলল, বোনু এভাবে তাকিয়ে থেকো না। মাহিন একটা ফোন নিয়ে পেমেন্ট করতে গেলে বলে ক্রেডিট কার্ড চলবে না। মাহিন ওর ফোনটা বের করে মায়াকে কল দিয়ে বলে, মায়া তোমাকে একটা নাম্বার দিচ্ছি, ওইখানে 1,60,000 টাকা দিয়ে দাও। আচ্ছা, পাঠিয়ে দিচ্ছি। মাহিন মায়াকে নম্বর পাঠিয়ে দিল। কিছুক্ষণের ভিতর টাকা পাঠিয়ে দেয়, দোকানের বিল। দোকানদার বলে, জি স্যার এসেছে, আবার আমাদের দোকানে আসবেন। মাহিন দোকানদারের সাথে হ্যান্ডশেক করে ফোন আতিয়ার হাতে তুলে দিল এবং
বাইকে বসিয়ে দিয়ে বলল, কি ব্যাপার, আমার বোনটাকে এভাবে তাকিয়ে আছো কেন? এখন থেকে তো আর অন্য কোনো গেম খেলতে হবে না, এখন নিজস্ব ফোন হয়ে গেছে, তাও সবার থেকে দামি ফোন। ভাইয়া আমি কি স্বপ্ন দেখছি? মাহিন কিছু বলার আগে ফোন বেজে উঠল। মাহিন ফোনটা রিসিভ করে বলল, টাকাগুলো এসেছে বউ, আমি পরে কথা বলি, এখন বাইক চালাবো। আমার আবার কিছু হইলে নিজেই তখন রেগে যাবা, বকাঝকা করবা। ওকে, সাবধানে যাও, ননদের সাথে কথা বলবো। ও তোমার ব্যাপারে জানি না, পরে কথা বলিয়ে দেব, এখন রাখছি। মাহিন ফোনটা রেখে দিল। বাইক স্টার্ট দিতেই আতিয়া বলল, ভাইয়া তুমি বিয়ে করেছো? আর ভাইয়া তুমি এত টাকা কোথায় পেলে? বিয়ে করি নাই, কিন্তু করব। শোনো, আমাকে প্রমিস করো কাউকে এইসব কিছু বলবে না, আর তোমার ফোন লুকিয়ে চালাও, কারণ ওরা তোমার হাতে ফোন দেখলে জিজ্ঞেস করবে কোথায় এই ফোন পেলে। রাতে আমার রুমে আসো, আমি ফোনে সব সেট আপ করে দেবো। ভাইয়া ভাবি অনেক ভালো, তাই না? রূপা ভাবির মতো না। তুমি আমাকে তার থেকে টাকা দিয়ে কিনে দিলে, কিন্তু ভাবি তোমাকে কিছু বললো না? তোমার ভাবি আসলে অনেক ভালো, তোমার জন্য অনেক কিছু কিনে রাখছে। তোমাকে যখন ঢাকা নিয়ে যাব তখন হ্যাঁ নিজে দেখে নিও। ভাইয়া আমি না কিছু বুঝতে পারছি না, তুমি না ঋণ করে এখানে এসেছো, তাহলে এত টাকা কোথায় পাও? তোমাকে সময় হলে বলবো, শুধু একটা কথা বলি, তোমার যা লাগবে আমাকে বলো, আমি তোমাকে সব কিনে দেব, কারো কাছে কোনো কিছু চাইবে না। ভাইয়া তুমি আবার পচা কোনো কাজ করো না তো? না বোন, তোমার ভাইয়ের ওপর বিশ্বাস রাখতে পারো। আচ্ছা আতিয়া, তুমি কি পড়াশোনা করতে চাও না? না, আমার পড়াশোনা করতে ভালো লাগে না, আমি পড়াশোনা করব না। পড়াশোনার ভয় তো আমি বুড়া বেটার বিয়ে করতে রাজি হয়েছি। মানে বুড়া বেটা মানে কি? আমার যার সাথে বিয়ে ঠিক হয়েছে ওই লোকটার বয়স অনেক, মাথায় টাক আছে, আমার আবুর মতো বয়স হতে পারে, বা তার বেশি। কি? আমি যদি ওই লোকটার সাথে তোমার বিয়ে ভেঙে দিই, তোমাকে সুন্দর ছেলে দেখে বিয়ে দেই, তুমি কি খুশি হবে? না, ওই লোকটাই নাকি অনেক বড় লোক, আমাকে নাকি রানীর মতো রাখবে, আমি যা চাইবো তাই দেবে। ও, তোমার মেন উদ্দেশ্য হলো তুমি যা চাইবে তাই বলে চলবে। তা তুমি কি কি চাও? টিভিতে যে নায়িকাদের দেখায় না, আমি ঠিক সেইভাবে সাজতে চাই। পার্লারে যাব, সাজুগুজু করব, দামি দামি পোশাক পরব, দামি দামি খাবার খেতে ওই যে কি বলে ওইখানে যাব। রেস্তোরাঁ? হ্যাঁ, ওইটাই মনে হয়। তারপর নরম বিছানায় ঘুমাবো, আমার কাজের মেয়ে থাকবে, ওরা সবাই আমার জন্য রান্না করবে, টেবিল ভর্তি খাবার থাকবে। মাহিন আতিয়ার কথা শুনে ফিক করে হেসে দিয়ে বলল, এই সামান্য বিষয়ের জন্য তুমি বিয়ে করতে যাচ্ছ, তাও এই পিচ্ছি বয়সে? উফ ভাইয়া, আমাকে পিচ্ছি বলো না, আমার 13 বছর হয়েছে। আচ্ছা সরি, ভুল হয়ে গেছে। শোনো, তুমি যা যা চাচ্ছ সব পাবে, বাট আমাকে কথা দিতে হবে তুমি পড়াশোনা করবে। সত্যি? কিন্তু এইগুলো বিয়ে ছাড়া জীবনেও সম্ভব না। মা বাবা ভাই ভাবি যেমন মানুষ, সামান্য ফোনের জন্য আমাকে যা মারা মারলো, অল্প কিছুতে মারে, আর তারপরে নাকি এইসব পাবো। কথাগুলো বলে হাসতে লাগলো। মাহিন আতিয়ার কথা শুনে মন খারাপ হলো। মাহিন আতিয়াকে বলল, তোমার ওইসব নিয়ে চিন্তা করতে হবে না, আমি তোমাকে তোমার সব স্বপ্ন পূরণ করে দেব, শুধু তুমি আমাকে আমার স্বপ্ন পূরণ করে দেবে। কিসের স্বপ্ন? তুমি পড়াশোনা করে একজন ভালো ডাক্তার হবে। ডাক্তারি পড়তে অনেক টাকা লাগে, ওই তো টাকা পাবো কোথায়? সব আমি দেব, তোমার কাজ হবে তুমি পড়াশোনা করবে মনোযোগ দিয়ে। কিন্তু কোনো কিন্তু না, শোনো,
এই বিয়ে করতে হবে না। তুমি বড় হও, পড়াশোনা করো, আমি তোমাকে ভালো ছেলে দেখে বিয়ে দেব। আর হ্যাঁ, আমাদের মাঝে যে এই কথাগুলো হলো এইসব যেন কেউ না জানে। প্রমিস করো এসব কাউকে বলবে না। ওকে প্রমিস করলাম। গুড। মাহিন আতিয়া কথা বলতে বলতে বাসের সামনে গেল। রাকিবকে কল দিল বাসা থেকে বের হয়ে, ওদের মেডিসিন দিল। মাহিন চাবি দিয়ে পকেট থেকে 5,000 টাকা দিয়ে বলল, পেট্রোল তো পাইলাম না, তুই বলে নিস। আরে ধুর, লাগবে না, আমি কিনে নিতে পারবো। রাখ, বেশি কথা বলিস না। মাহিন জোর করে দিয়ে আতিয়াকে কোলে তুলে নিল। আতিয়া ওর রন্নার ভিতর লুকিয়ে পড়ল। মেডিসিনগুলো উপরে রেখে চাপ দিয়ে ধরে থাকলো। ভিতরে ঢুকতেই মাহিনের আব্বু এসে বলল, কি হয়েছে? ওর পা ঠিক আছে তো? মোচড় লাগছে। মাহিন কথাটা বলে আতিয়াকে রুমে নিয়ে গেল। খাটে শুয়ে দিয়ে বাহিরে আসলো। ওর বাবা বলল, মাহিন বাপ, তুই 10 বছর কই ছিলি? ঢাকা। বাবা, তুমি আতিয়াকে কিভাবে বিয়ে দিতে চাচ্ছ? ওর তো 18 বছর হয় নাই। 13 বছরের বাচ্চাকে কিভাবে বিয়ে দিতে পারো, তাও আবার বুড়ো লোকের সাথে? তোকে এসব নিয়ে ভাবতে হবে না। 12 বছরের মেয়েদের বিয়ে হয়ে যাচ্ছে, সেখানে আমরা 13 বছরের বিয়ে দিচ্ছি। দেখো মা, আতিয়া অনেক ছোট। তুমি তো মেয়ে হয়ে কিভাবে এমন ধরনের কথা বলছো? ঢং দেখে বাঁচি না। আমাকে 11 বছরে তোমার ভাইয়ের সাথে বিয়ে দিয়েছি। আমরা কি সংসার করে খাচ্ছি না? আর 13 বছরে বিয়ে দিলে কি সমস্যা? হ্যাঁ, কি সমস্যা? বাল্য বিবাহ দেওয়া বের করব। পুলিশের কাছে ফোন দিলে না বুঝবা মজা। এই, তুই নাক গলাস না। ওকে কি করতে হবে না করতে হবে ওইটা বাবা মা বুঝে নিবে। তুই কি বিয়ে দিতে টাকা দিচ্ছিস নাকি যে বড় বড় কথা বলছস? আমি দেই বা না দেই ওটা বড় কথা না। ছোট্ট মেয়েটাকে তোমরা বিয়ে দিতে পারবা না। ওর 18 হোক, তারপর বিয়ে দিবা। এত কথা বলিস না। ওর বান্ধবীদের বিয়ে হয়ে বাচ্চা কাচ্চার মা হয়ে গেছে, আর ওকে এখনো বাচ্চা বলোস? বাবা, তুমি কি বলো? কি বলবো, ভালো একটা পাত্র পেয়েছি, ওইটা হাতছাড়া করা যাবে না। আতিহার ভালোর জন্য ওকে বিয়ে দিতে চাচ্ছি। কিসের ভালো? আতিয়া ছোট বাচ্চা, ও বিয়ে মানে বোঝে? আর ওই বুড়ো মানুষের সাথে যে বিয়ে দিতে চাচ্ছ, ওই বুড়া মরে গেলে আতিয়ার কি হবে? চুপ কর মাহিন, তুই বুঝবি না। এই চুপ কর। আতিয়ার শ্বশুর বাড়ি থেকে মানুষজন কল দিয়েছে। রাফি ফোনে কথা বলতে লাগলো। কথা বলা শেষ হলেই রাফি ওর মাকে বলল, মা, ওনারা বলছে 1 সপ্তাহ পর আমাদের জন্য নাকি গাড়ি পাঠাবে, আমাদের নিয়ে যাওয়ার জন্য। বড় হোটেলে নাকি বিয়ের অনুষ্ঠান হবে। এত তাড়াতাড়ি? তাহলে তো আগামীকাল আমাদের সব কিছু কিনতে হবে। বাহ, এত তাড়া কেন? 1 মাস না সময় নিল? নিশ্চয়ই কোনো সমস্যা আছে। আর আতিয়ার পায়ের যে অবস্থা, ঠিক না হওয়া পর্যন্ত কোনো বিয়ে হবে না। তুই চুপ থাক। তুই কি তোর বোনের ভালো চাস না নাকি? শোন, একবার বিয়ে হতে দে, তাহলে আতিয়ার জামাইকে দিয়ে তোকে কিছু টাকা নিয়ে দেব। তখন তুই নিজের ঋণ কিছুটাও দিতে পারবি। কত টাকা ঋণ করছিস রে? 2 লাখ। ও আচ্ছা, 1 লাখ টাকা নিয়ে দিবনি। আর 1 লাখ টাকার ব্যবস্থা তুই কর। বাহ, অনেক বড় লোক তাহলে। হ্যাঁ, অনেক বড় লোক। তাই চুপ থাকো। বিয়েটা হইলে তোমার ভাইয়াকে ব্যবসা করার জন্য টাকা দিবে, বাবাকে জমি ছুটি করিয়ে দিবে। ও আচ্ছা। মাহিন, তুই এত বছর পর এসেছিস, এসব বিষয়ে মাথা ঘামাস না। তুই তোর মতো থাক। আজান দিচ্ছে, নামাজ পড়তে হবে। মাহিন কথাটা বলেই চলে গেল। মসজিদে গিয়ে অজু করে নামাজ পড়ে বাসায় এসে সোজা ওর রুমে চলে গেল। মায়া কল দিল, মাহিন রিসিভ করলো। জানি স্যার, তোমার কথা অনেক মনে পড়েছে, তাই বারবার কল দিয়ে ডিস্টার্ব করছি। সরি জান, আমি তোমাকে সময় দিতে পারছি না। কি করো? শুয়ে আছি, তুমি? সেম। মায়া আর মাহিন দুজনেই কথা বলতে লাগলো।
হঠাৎ করে আতিয়া রুমের ভিতর ঢুকলে মাহিন বলল, কিছু বলবে? আর এই পা নিয়ে কেন এসেছো? ভাইয়া, ফোনটা সেটিং করে দাও না। কার সাথে কথা বলো? ভাবির সাথে নাকি? হ্যাঁ, বলবে? আতিয়া মাহিনের কাছে গিয়ে ফোনটা হাতে নিল। মাহিন ভিডিও কল দিল। আতিয়া মায়াকে দেখে বলল, মাশাআল্লাহ ভাবি, আপনি কত সুন্দর, একদম টিভির ভিতরে ওই নায়িকাদের মতো লাগছে। আতিয়ার কথা শুনে মায়া ফিক করে হেসে দিল। মাহিন ফোন খুলে সিম লাগিয়ে দিতে লাগলো আর আতিয়ার কথা শুনে হাসতে লাগলো। মায়া আতিয়াকে হেসে বলল, তুমিও তো অনেক সুন্দর, একদম কিউট একটা পুতুল। ভাবি, আমার বিয়ে, আপনি কি আমার বিয়েতে আসবেন না? ও ভাইয়া, আমার ফোনে ভাবির নাম্বার তুলে দাও না। আতিয়ার কথা শুনে মায়া অবাক হয়ে বলল, কি তোমার বিয়ে মানে? তুমি তো পিচ্ছি একটা পুতুল। আমি পিছি না, আমি এখন বড় হয়ে গেছি। আমার বিয়ে, আপনিও কিন্তু আসবেন। আচ্ছা, আসবো। আতিয়া, তুমি তোমার ভাইয়ার কাছে ফোনটা দাও তো। আতিয়া মাহিনকে ফোনটা দিল। মাহিন আতিয়াকে ওর ফোনটা দিয়ে বলল, তুমি দেখো, আমি তোমার ভাবির সাথে কথা বলি। মাহিন কলটা অডিও করে এবং কানে ধরে বলল, হ্যাঁ বলো। এই আতিয়া না অনেক ছোট, ওকে বিয়ে দেবে মানে? আমাদের গ্রামের সব মেয়েদের ছোট বয়সে বিয়ে দেয়। তাই বলে এত ছোট পাগল হয়ে গেছো নাকি? ওর সামনে সুন্দর একটা ভবিষ্যৎ আছে, তুমি চুপ করে বসে আছো কেন? হ্যাঁ, চিন্তা করো না, আমি আমার বোনের জন্য কোনটা ভালো ওটা বুঝে নেব। দেখো, এত ছোট মেয়ের বিয়ে দেওয়ার কোনো দরকার নেই। ও দেখতে মাশাআল্লাহ, ওকে এই বিয়ে দেওয়া যাবে না। মাহিন কিছু বলতে যাবে, সাথে সাথে দরজা ধাক্কা দেওয়ার শব্দ হইল। আতিয়া তাড়াতাড়ি করে ফোন লুকিয়ে ফেলল। মাহিন মায়াকে বলল, মায়া, পরে কথা বলছি। মাহিন কল কেটে দিল। তারপর গিয়ে দরজা খুলে দিল। মাহিনকে মাহিনের বাবা এসে বলল, মাহিন, তুই কি ব্যস্ত আছোস? না বাবা, কিছু বলবেন? খাবার খেয়ে নে। আতিয়া, তুই এখানে কি করছিস? ভাইয়ার সাথে গল্প করছি। আচ্ছা, তোরা দুজন খেতে আয়। মাহিনের বাবা চলে গেল। মাহিন আতিয়াকে ধরে নিয়ে যেতে লাগলো। আতিয়ার নিজের রুমে চলে গেল। মাহিন খাবার খেতে রাফির পাশে বসলো। রাফি রেগে বলল, মা, ওই যদি খাবার খায় আমি কিন্তু খাবো না বলে দিলাম। কেন খাবি না? তুমি দেখলে না, ওই আমার দামি ফোনটাও ভেঙে দিল। তোমার ছেলেকে বলবে আমার ফোন ফিরিয়ে দিতে, আর না হয় ওর জমি বিক্রি করে আমি ফোন কিনবো। চুপ থাক, ওই ফোন ভাঙছে, টাকা নিয়ে গিয়ে ঠিক করে আসিস। টাকা কে দিবে? তোর ছেলে ঋণ করে এসেছে, মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। আমি দিব টাকা? আর মাহিন, তোর জমি বিক্রি করতে দেরি হবে। আতিয়ার বিয়েটাও হয়ে যাক, তারপর আমি তোকে জমি বিক্রি করে দিয়ে দেবো। মাহিনের বাবার কথা শুনে সবাই অবাক হয়ে গেল। রূপা বলে উঠল, দেখছো, তোমার বাবা আমাদের কথা না ভেবে নিজের ছোট ছেলেকে জমি বিক্রি করে টাকা দেবে। আর তুমি যে টাকার জন্য ব্যবসা করতে পারছো না, সেই দিকে তোমার বাবার কোনো খেয়াল নাই। বাবা, তোমাকে না আমি বললাম আমার টাকা লাগবে, তখন তো 1 টাকাও বের হলো না। আর এখন ছোট ছেলে 10 বছর পর এসেছে, আর তার তোমার জমি বিক্রি হইলে তাকে টাকা দিবে? এইটা ওর জমি, ওই বিক্রি করবে। তোদের সমস্যা কেন হচ্ছে এইটা তো বুঝতে পারছি না। আর তুই কম টাকা নষ্ট করছস? আমার বাপের জমি জমা সব তো বিক্রি করে দিয়েছস, এই বাড়ি পর্যন্ত বন্ধক দিয়েছস। আমি কি কিছুই জানি না নাকি? রাফি অবাক হয়ে তোতলাতে তোতলাতে বলল, তুমি এইসব কিভাবে জানো? আর আমি কেন বন্ধক দিব বাড়ি? আমি সব কিছু জানি। তোর জন্য আমার ছোট্ট সন্তানকে আমি হারিয়ে ফেলেছিলাম।
শুধুমাত্র মাহিনের মতো তোর চেহারার জন্য আমি সব কিছু সহ্য করেছিলাম। আর না, তুই আর কোনো টাকা পাবি না। আতিয়াকে বিয়ে দিয়ে দিলে আমি আমার মতো যেখানে ইচ্ছে চলে যাব। তুই কিভাবে চলবি কি না চলবি সেটা তোর ব্যাপার। রাফি রেগে গিয়ে ওর বাবার দিকে ভাতের প্লেট ছুঁড়ে মারে, সাথে সাথে মাহিন হাত দিয়ে ঠেকিয়ে দেয়। মাহিনের হাতে লাগবে মাহিনের বাবা হাত ধরে বলল, মাহিন, ব্যথা পাইছস? এই জানোয়ার, তোর সাহস কি করে হয় আমার দিকে ভাত ছুঁড়ে মারতে? আমার সাহসে কি দেখছো? তুমি আমার সাথে বেইমানি করবে আর আমি তোমাকে ছেড়ে দিব? দেখা যাবে তুমি তোমার ছেলেকে জমি বিক্রি করে কিভাবে দিতে পারো। কি করবি তুই? হ্যাঁ, দেখো তুমি আমি কি করতে পারি। যা ইচ্ছা করগা। আমি আমার ছেলেটাকে সারা জীবন ভুল বুঝে গেছি। শুধুমাত্র তোর জন্য আমার সোনার ছেলেটাকে আমি অবিশ্বাস করতে কত মেরেছি। তো থাকো তোমার সোনার ছেলেকে নিয়ে, আগামীকাল সোনার ছেলে মেয়েদের নিয়ে বের হয়ে যাবে। আমার বাড়ি থেকে আমি কেন বের হব? তুই হইবি বের। তোমার বাড়ি না, ভুলে যেও না এই ঘর আমার টাকায় দিয়েছি। উফ, তোমরা দুইজন চুপ করবে? এই মাহিনের 10 বছর আসুস নাই, এত বছর পর এসেছে, আমাদের মাঝে ঝামেলা কেন লাগিয়ে দিচ্ছিস? মাহিন ওর মায়ের কথা শুনে চোখের পানি চলে আসতে যাবে, সাথে সাথে নিজেকে কন্ট্রোল করে বলল, মা, আমি কি তোমার নিজের সন্তান না? আমার সাথে সবসময় এমন ব্যবহার করো কেন? চুপ কর, তোকে আমি মানুষ করতে পারি নাই, তোকে দেখতে পারবো কিভাবে বলতে পারোস? 2 লাখ টাকা ঋণ করে বসে আছোস, আমাদের থেকে চাপ দিয়ে টাকা নিতে এসেছিস। বারবার বললাম ওই জমিতে তোর বাবা চাষ করে খায়, নৌকা ও আর চালায় না, নদীতে পাড়ে যাওয়ার জন্য ব্রিজ দেওয়া হয়েছে। ওকে, সব মেনে নিলাম। বাবার নামে যে জমি দিয়েছিল দাদা সেই জমিগুলো বিক্রি করে এক ছেলেকে দিয়েছ, ওইখানে কি আমার ভাগ ছিল না? আমিও তো তোমার ছেলে, আমারও তো অধিকার আছে। আমার ভাগ্যের জিনিস আমাকে বুঝিয়ে দিতে তোমাদের সমস্যা কি? ওইসব গ্যাদার বিদেশে যাওয়ার সময় বিক্রি করা হয়েছে, আর কিছু লাগানো হয়েছে, সেই টাকা দিয়ে আতিয়ারকে বিয়ে দিব। তাছাড়া আমাদের কাছে কোনো টাকা নেই। এক ছেলেকে সব বিক্রি করে বিদেশে পাঠালে, আর আমার জন্য কি রাখলে? আমার এখন টাকা দরকার, সেটা দিতে তোমাদের এত সমস্যা হচ্ছে। ছোটবেলা থেকে আমার সাথে কেন এত অবহেলা? আমি আর ভাইয়া তো কয়েক মিনিটের পার্থক্য, এতে আমাদের মাঝে এত বৈষম্য কেন? চুপ কর, একটা খুনি হয়ে আবার বড় বড় কথা বলস। ছোট্টবেলা থেকে টাকা চুরি করে জুয়া খেলতে গেছিস, সেখানে তোকে আর কত ভালোবাসবে? মাহিন রাফির কথা শুনে হাসতে লাগলো। মাহিনের বাবা উঠে রাফির গালে থাপ্পড় মারলে, সাথে সাথে রাফি ওর বাপের গালে থাপ্পড় মারলো। সবাই হতভম্ব হয়ে যায়। মাহিনের বাবা যেন থমকে গেল, পাথরের মতো হয়ে গেল, চোখ দিয়ে 1 ফোঁটা পানি পড়তে লাগলো। মাহিনের মা রাফিকে মারতে যাবে, সাথে সাথে রাফি ধাক্কা দিয়ে বলল, একদম আমার গায়ে হাত দিতে আসবে না। আমি ওই মাহিন না যে মেরে রক্তাক্ত করবে সেইটা মেনে নিব। মাহিন রাগের চোটে হাত মুঠো করে রাফির মুখে একটা ঘুষি মারতেই রাফির নাক দিয়ে রক্ত পড়তে লাগলো। রূপা কান্না করতে করতে বলল, তুমি কি মানুষ? বড় ভাইয়ের গায়ে হাত দিতে লজ্জা করে না? আমার সামনে থেকে নিয়ে যান, নাহলে বিধবা হয়ে সারা জীবন কাটাতে হবে। কুত্তা, তোর এত বড় সাহস আমাকে মারলি? মাহিনকে মারতে যাবে, সাথে সাথে মাহিন রাফিকে মেরে আধা মরা করে ফেলে দিল। রূপা মাহিনের মাথায় প্লেট দিয়ে বাড়ি দিতে যাবে, সাথে সাথে আতিয়া চিৎকার দিলে মাহিনের মা এসেছে রূপাকে ধরে। রূপা কান্না করতে করতে বলল, আমার জামাইয়ের যদি কিছু হয় আমি তোকে ছাড়ব না, তোর ধারণাও নাই আমি কার বোন। এখন ফোন দিলে পুলিশ তোকে ধরে নিয়ে যাবে। রূপার কথা শুনে মাহিন হাসতে লাগলো। মাহিনের মা বাবা ভয় পেয়ে বলল, দেখো বড় মা, আমি মাহিনের হয়ে ক্ষমা চাচ্ছি। আমার ছেলেটাকে জেলে দিও না। আমার ছেলেটাও 10 বছর পর আমার বুকে এসে, আমার ছেলে পাঠাও না।
এইটা আমি সহ্য করতে পারবো না। সরেন, আপনার ছেলেকে জেলের ভাত না খাওয়ানো পর্যন্ত আমার শান্তি নাই। রূপা কথাটা বলে ফোন করতে লাগলো। মাহিনের মা রাফির পায়ে ধরে বলল, রাফি, আমি তো তোর সাথে সবসময় সাই মিলে চলছি। রূপাকে বল না মাহিনকে যেন পুলিশে না দেয়। রাফি হাত দিয়ে রক্ত মুছতে মুছতে ভিলেন মার্কা হাসি দিয়ে বলল, সারো, তোমার ছেলেকে বুঝিয়ে দিতে হবে তো ও কার সাথে লাগছে। আমার গায়ে হাত তোলা বের করব। ভাইয়া, মহিন ভাইয়াকে জেলে দিও না, ভাইয়াকে ক্ষমা করে দাও। চুপ কর তুই। মাহিন, তুই পালিয়ে যা, এখানে থাকিস না। বাবা, আমি কোথাও যাব না। আমি এখানে বসলাম, দেখি কি আমাকে জেলে নিয়ে যায়। মাহিনের বাবা মা মাহিনকে পালিয়ে যাওয়ার জন্য জোর করতে লাগলো। মাহিন বলল, আমি কোথাও যাব না, দেখা যাক আমাকে জেলে কয়দিন আটকে রাখতে পারে। ওয়েট কর, পুলিশে ধরিয়ে দেব না। তোকে কি করতে হবে আমি সেটাই বুঝে গেছি। রূপা কারোর সাথে কিছুক্ষণ কথা বলল, তারপর মাহিনের দিকে তাকিয়ে বলল, আমার আব্বা আর ভাইয়ারা আসছে। তোর দেখ কি হাল করে, চেয়ারম্যান মেম্বারের ছেলেদেরও নিয়ে আসছে। দেখ তোকে মেরে কি হাল করে। মাহিন, তুই পালিয়ে যা, আমার কাছে 5,000 টাকা আছে, এইটা নিয়ে চলে যা। তুই বুঝতে পারছিস না ওর ভাইরা অনেক খারাপ, আর চেয়ারম্যান মেম্বারের ছেলেরা খুব খারাপ, মানুষ মেরে ফেলে রাখে, ওদের ওপরে কথা কেউ বলতে পারে না। তাই নাকি? আমিও দেখতে চাই কে কি করতে পারে আমার। আমি কোথাও যাব না। মা বাবা, তোমরা চিন্তা করো না। আতিয়া, তুই খাবার খেয়ে ঘুমিয়ে যা। ভাইয়া, তুমি এখন থেকে চলে যা। তুমি বুঝতে পারছো না, ওরা অনেক খারাপ। আমি ওদের সম্পর্কে আমার বান্ধবীর থেকে শুনেছিলাম। ওরা ওদের এলাকায় নাম করা, ওদের নামগুলো শুনলেই ভয় হিসু করে দেয়। আতিয়ার কথা শুনে মাহিন ফিক করে হাসতে লাগলো। মাহিন আতিয়াকে বলল, তুমি খাবার খেয়ে ঘুমাও যাও, আমার কথা ভাবতে হবে না। মাহিনের মা রেগে গিয়ে কান্না করতে করতে বলল, মাহিন, হিরোগিরি করতে যাস না, তুই এখন থেকে দয়া করে পালা, না হলে ওরা তোকে মেরে ফেলবে। ওরা খুব খারাপ মানুষ, বোঝার চেষ্টা কর। মা, তোমরা কিচ্ছু ভেবো না, আমি এখান থেকে কোথাও যাব না। বাবা, তুমি ভয় পেও না তো। মাহিন আর কিছু বলার আগেই মাহিনের ফোনে মায়ের কল আসলো। মাহিন কল রিসিভ করলো। মায়া মাহিনকে বলল, মাহিন, তোমাকে কয়েকদিনের জন্য লন্ডন যেতে হবে, ওইখানে নাকি কিছু ঝামেলা হয়েছে। কি বলছো? আশিক ভাইয়া ওখানে যায় নাই? তোমার কোম্পানিতে সমস্যা হয়েছে, তোমাকে যেতে হবে। তুমি আজকে রাতে ফ্লাইটে চলে যাও। এখন যাব? ঢাকা যাওয়া তো সম্ভব না। আচ্ছা, তুমি রাখো, আমি দেখছি। মাহিন কলটা কেটে দিয়ে বসা থেকে উঠে চলে যেতে নিলে রূপা হাসতে হাসতে বলল, কোথায় যাচ্ছিস? ভয় পেয়ে গেলি নাকি? আমি কাউকে দেখে ভয় পাই না। আমি আবারও আসবো কয়েকদিন পর। আর বাবা মা, আতিয়াকে বিয়ে দেবে না, আমি বলে দিলাম। আমি ওইখান থেকে এসে তোমাদের 3 জনকে নিয়ে যাব। ভাইয়া, কোথায় যাবে? কে ফোন দিয়েছিল? কাজ আছে বোন। ভয় পেয়ে পালিয়ে যাচ্ছে। চুপ, আমি ভয় পাই না। আমাকে যেতে হবে, এমার্জেন্সি, তাই যেতে হচ্ছে। আমি কয়েকদিন পরই ফিরে আসব, যাকে ইচ্ছে নিয়ে আসেন। মাহিন তাড়াতাড়ি করে রুমে গিয়ে ফোনের সিমটা তুলে নিল। তারপর ফোন পকেটে রেখে আতিয়ার কাছে গিয়ে আতিয়ার হাতে 10,000 টাকা দিয়ে বলল, আপাতত এটা রাখো, আর টাকা শেষ হলে আমাকে বলো, আমি বিকাশে পাঠিয়ে দেব। তুমি গিয়ে দোকান থেকে তুলে নিয়ে এসো। আর হ্যাঁ, বিয়েটা করার দরকার নেই। ভাইয়া, আমার টাকা লাগবে না। তুমি কোথায় যাচ্ছ? আমাকে নিয়ে চলো, আমি এখানে থাকতে চাই না। নিয়ে যাব, আমি দেশের বাইরে যাব, ওইখান থেকে এসেই তোমাদের নিয়ে যাব। আর ভাবির সাথে তো অ্যাড করে দিয়েছি, ভাবির সাথে কথা বলো, যা লাগবে ভাবিকে বললেই হবে। আমি তো সবসময় ফ্রি থাকি না। আর বাবা মায়ের খেয়াল রেখো। মাহিন বিদায় নিয়ে চলে গেল। রূপা আতিয়ার কাছে এসেছে টাকাগুলো কেড়ে নিয়ে বলল, এই টাকা কিসের?
ওর কাছে না টাকা নাই? আমার টাকা আমাকে দাও। চুপ, ছোট মানুষ এত টাকা দিয়ে কি করবি? রাফি দেখো 10,000 টাকা দিয়েছে, ওর কাছে নাকি টাকা নাই, তাহলে এগুলো কি? দেখি টাকাগুলো আসল নাকি নকল। রাফি টাকাগুলো চেক করে দেখে আসলো। আতিয়া রাফির হাত থেকে টাকা নিতে গেলে আতিয়াকে থাপ্পড় মেরে ফেলে দেয়। আর এইদিকে মাহিন ম্যানেজারকে বলে একটা হেলিকপ্টার ভাড়া করে নিয়ে আসতে বলে। মাহিন রাকিবের সাথে স্কুলের সামনে দাঁড়িয়ে কথা বলতে লাগলো। রাকিব, তুই আমাকে সব আপডেট দিস। আমাকে দেশের বাইরে যেতে হবে, কয়দিন যে লাগবে আল্লাহ মাহবুদ জানে। আর আতিয়ার বিয়ে যদি দিয়ে দেয় তাহলে আমাদের জানিয়ে দিস। আচ্ছা তুই সাবধানে যা। আর হ্যাঁ শোন, তোর বাবা এসেছিল, আব্বাকে বললো তোর নাকি টাকার দরকার, তাই জমিটা বিক্রি করে দিবে। ও আচ্ছা, একটা জিনিস বুঝতে পারলাম, বাবারা সামনে যেমন দেখাক ভেতরে ভেতরে সন্তানের জন্য পুরো ছাই হয়ে যায়। আসলে বাবাদের বোঝা অনেক কঠিন রে। আমি জানতাম আমার বাবা আমাকে পছন্দ করে না, অথচ এখানে এসেই বুঝলাম আমার বাবা আমাকে কতটা ভালোবাসে। আমার জন্য ভাইয়াকে নাকি বাড়িতে রাখছে শুধুমাত্র আমার মতো মুখ বলে। মাহিন কথাটা বলতে বলতে চোখে পানি চলে আসলো। মাহিন হেলিকপ্টার নামাতে চোখের পানি মুছে রাকিবের থেকে বিদায় নিল। 6 দিন পর মাহিন লন্ডন থেকে দেশে ফিরে এয়ারপোর্ট থেকে বের হয়ে দেখে মায়া গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। মাহিন মায়ার কাছে গিয়ে জড়িয়ে ধরল। মায়া জড়িয়ে ধরে বলল, জান, তোমাকে অনেক মিস করছি। মাহিন কপালে চুমু দিয়ে বলল, আমিও মিস করছি জান। মাহিন সাহেব, আঙ্কেল বিয়ের ইনভাইট করেছে, আমাদের ফ্যামিলির সবাই যাবে, আজ তোমাকে ইনভাইট করেছে। ওনার সাথে কথা হয়েছে, বাট আমি গ্রামে যাব, রাকিবের সাথে কথা বলতে হবে। কাজের চাপ এত ছিল, কারোর সাথে যোগাযোগ করতে পারি নাই। আচ্ছা পরে যাও, বিয়েটাই খেয়ে যাও। তুমি তো জানো আমি সহজেই কোথাও যাই না। আরে চলো তো। মাহিন মায়ার সাথে গাড়িতে উঠে বসলো। মায়ার সাথে সোজা নিজের বাসায় চলে গেল। মায়া বেডরুমে বসে আছে। মাহিন ওয়াশরুমে গিয়ে গোসল করে। ওয়াশরুম থেকে বের হলো, মায়ার পছন্দ মতো পোশাক পরে নিল। মায়ের হাত ধরে মায়াকে তুলে বলল, বহু, তোমাকে আজ অনেক সুন্দর লাগছে। তাই? ধন্যবাদ বড়বাবু। চলো যাই। তোমার মাস্ক পরে নাও, সিক্রেট বিজনেসম্যান। মায়ার কথা শুনে মাহিন হেসে দিল, মাস্ক পরে নিল। তারপর মায়ার হাত ধরে বের হয়ে গেল। দুজন গাড়িতে বসে আছে। মায়া মাহিনের কাঁধে মাথা দিয়ে শুয়ে আছে। দোকানে গিয়ে হাড়ের সেট কিনলো দুজন। তারপর বিয়ে বাড়ির দিকে রওনা দিল। বিয়ে বাড়িতে পৌঁছে গেলে মাহিন নেমে দরজা খুলে মায়াকে বের করলো। মাহিনের হাত ধরে ভিতরে ঢুকতে লাগলো। গেটের ভিতরে ঢুকলে মাহিন মায়ের সাথে সবাই কথা বলতে লাগলো। মায়া মাহিনের হাত ছেড়ে দিয়ে বলল, মাহিন তুমি থাকো, আমি আম্মু আব্বুর সাথে দেখা করি। ওয়েট, আমিও যাব। মাহিন আর কিছুক্ষণ কথা বলে মায়ের সাথে যেতে লাগলো। মায়ের আব্বু আম্মুর কাছে গিয়ে বলল, আসসালামু আলাইকুম আঙ্কেল আন্টি, কেমন আছেন? মায়ের আব্বু আম্মু সালামের উত্তর নিল। মাহিনকে জড়িয়ে ধরে কথা বলতে লাগলো। মাহিন মায়ের আম্মুর কথা শুনে হাসছিল। হঠাৎ করে মাহিনের বাবাকে দেখে মাহিন চমকে গেল। মাহিন মায়াকে বলল, মায়া, বউকে দেখতে যেতে চাই। এই ফাজিল, তুমি কেন অন্য বউ দেখবে? তোমার বউ তোমার পাশে থাকার পর। মায়ের কথা শুনে সবাই হাসতে লাগলো। মাহিন মায়াকে বলল, মায়া প্লিজ চলো একটু। মাহিন মায়ের সাথে যেতে লাগলো। মাহিন রূপাকে ওর মাকে দেখে বুকের ভিতরে ঢুক করে উঠল। মাহিন মায়ের সাথে যেতে লাগলো। তখনই সবাই বউকে নিয়ে নিচে নামতে লাগলো। মাহিন দেখার চেষ্টা করে পারল না। মায়া পড়ে যেতে নিলে সাথে সাথে মাহিন ধরে ফেললো। বউ নিয়ে যাচ্ছে, বিয়ে ওইখানে দেখা যাবে, চলো। মাহিন মায়ের সাথে ট্রেজের ওই দিকে যেতে লাগলো। বউয়ের ঘুমটা খুলতে মাহিন রেগে গেল। মাহিন বলে উঠল, আতিয়া তুমি এখানে? মাহিনের মুখ থেকে আতিয়া নাম শুনে সবাই অবাক হয়ে গেল। সাহেব আঙ্কেল বলে, স্যার, আপনি আমার স্ত্রীকে চেনেন? মাহিন রাগের শরীর জ্বলতে লাগলো। মায়া আতিয়ার কাছে গিয়ে বলল, আতিয়া তুমি এখানে কেন? আতিয়া মায়াকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, ভাবি,
আমি এই বিয়ে করতে চাই না। আতিয়ার কথা শুনে সবাই অবাক হয়ে গেল। রূপা বলে উঠল, এই আতিয়া, কাকে ভাবি বলিস? আমি তোর ভাবি। উনিও আমার ভাবি হয়। ভাবি ভাইয়া কোথায়? ভাইয়া কি বলো, আমাকে নিয়ে যেতে। আমি এই মানুষটাকে বিয়ে করব না। ভাইয়া না বলেছে আমাকে নিয়ে যাবে, তাহলে ভাইয়া এখনো কেন আসছে না? আতিয়া, আমি এখানে, কান্না করো না। আর সাহেব আঙ্কেল, এইটা কি ধরনের ব্যবহার? ছোট্ট মেয়েকে বিয়ে করতে লজ্জা লাগছে না? পুলিশেরে ডাকবো নাকি এখানেই বিয়ে ভেঙে দেবেন? আপনার সাথে আমার বোনের বিয়ে কিভাবে হয়? মাহিনের কথা শুনে সবার কানাঘোষা চলতে লাগলো। সাহেব আঙ্কেল বলল, স্যার, আপনার বোন আমি জানতাম না। ওর বাবা মা তো আমার সাথে বিয়ে দিতে রাজি হয়েছে। আমি এক্ষুনি বিয়ে ভেঙে দিচ্ছি। আপনার বোনকে নিয়ে যান। রাফি রূপা বলে উঠল, এই ছেলে, কে তুমি? আমার বোনকে নিয়ে যাবে? মাহিনকে মারতে যাবে, সাথে সাথে মাহিনের সাহেব আঙ্কেল বলে, এই কারা গায়ে হাত দিতে যাচ্ছ? হাত ভেঙে ফেলবো। উনি আমার বস হয়, ওনাকে ছেড়ে দাও। আতিয়া দৌড়ে এসে মাহিনকে জড়িয়ে ধরে। মাহিন আতিয়াকে কোলে তুলে নিয়ে যেতে লাগলো। মায়া রাফিকে দেখে অবাক হয়ে গেল। মায়ের ফ্যামিলির মানুষজন অবাক হয়ে গেল। মাহিনের বাবা মা মাহিনের সামনে গিয়ে কান্না করতে করতে বলল, আমি জানি না বাবা তুমি কে। আমার মেয়েটাকে বাঁচানোর জন্য আপনার কাছে কৃতজ্ঞতা থাকবো। আপনাকে কিভাবে ধন্যবাদ দিব আমি ঠিক জানি না। মাহিন মায়াকে ইশারা করলে মায়া মাহিনের বাবা মাকে বলল, আঙ্কেল আন্টি, আপনারা আমাদের সাথে চলেন। কোথায় যাব? চলেন, ভয় পাবেন না। মায়া মাহিনের বাবা মাকে নিয়ে যেতে লাগলো। মাহিনের গাড়িতে আতিয়াকে তুললো। তার পিছনে মাহিনের বাবা মাকে বসতে দিল। মায়া মাহিনদের সাথে বসলো। গাড়ি ছেড়ে দিলে আতিয়া বলে উঠল, এই গাড়ি কি ভাবি নাকি? না, তোমার ভাইয়া। আমার গাড়ি তোমার ভাইয়া বাসায় রেখে এসেছি। আহ, এত বড় গাড়ি, এত সুন্দর গাড়ি ভাইয়ার। আতিয়া, তুই স্যারকে কিভাবে চিনিস? হি হি হি, মা বাবা এইটাকে তোমরা এখনো চেনো নাই? ওয়েট, আমি দেখিয়ে দিচ্ছি। আতিয়া মাস্ক খুলতে যাবে, সাথে সাথে মাহিন হাত ধরলো। আতিয়া ভুরু কুচকে তাকালে মায়া বলল, বাসায় গিয়ে মাস্ক খুলবে, আপাতত খুলো না। কেন? মানুষজন দেখছে তো। তোমার ভাইয়াকে কেউ এখনো দেখে নাই, শুধু মাস্ক পরা অবস্থায় চেনে। ও আচ্ছা। আচ্ছা ওয়েট, যে ছেলেটা তোমার ভাইয়াকে মারতে আসলো সে কে ছিল? আমার বড় ভাইয়া। মায়া হা হয়ে গেল। মাহিন পিছনে মায়ের আব্বু আম্মুর গাড়ি আসতে দেখলো। মায়াকে ইশারা করলে আয়নার ভিতরে দেখলো। মাহিনের বাসার ভিতরে গাড়ি নিয়ে গেলে আতিয়া বাবা মা বের হলে অবাক হয়ে যায়। আতিয়া বলে, ভাইয়া এত বড় বাড়ি ঘর তোমাদের? ভেতরে চলো। মায়া আতিয়া বাবা মা ভিতরে চলে গেল। মাহিন ওদের পিছন পিছন যেতে লাগলো। মাহিনকে দাঁড়িয়ে থাকতে দেখে মায়া বলল, কি ব্যাপার, ওইখানে দাঁড়িয়ে আছো কেন? আঙ্কেল আন্টি আসবে? আসুক, এইদিকে আসো। ভাইয়া আসো না, তোমার মাস্ক খুলে দেই। আতিয়া মাহিনের হাত ধরে ওর বাবা মায়ের সামনে দাঁড় করিয়ে হাসি মুখে বলল, বাবা মা, আমি যে আর মুখ খুলতে যাচ্ছি তোমরা অবাক হয়ে যাবে। আমরা এত বড়লোক মানুষকে কিভাবে চিনবো? মাহিন ওর মুখের মাস্ক খুললে সাথে সাথে মাহিনের বাবা মা অবাক হয়ে যায়। দুজন সোফায় বসে পড়লো ঠাস করে। মাহিনের বাবার চোখে খুশিতে চোখের পানি চলে আসলো। মাহিনের মা বলল, মাহিন তুই? হ্যাঁ আমি, মা, তোমার খারাপ ছোট ছেলেটা। মাহিন, এইটা কিভাবে কি? আমি যখন গ্রাম থেকে বের হয়ে আছি, এই শহরটাই আমার জন্য জাহান্নাম হয়ে গেছিল। না খেয়ে কত রাত পার করছি, রাস্তায় শুয়ে কাটিয়েছি। আজ আমি টপ বিজনেসম্যান হয়ে গেছি। এই যে আমার পাশে মেয়েটাকে দেখছো, ওই আমার হবু স্ত্রী।
আমার ভালোবাসা, আমার বন্ধু, আমার সব কিছু। আমি তার জন্য আজ এত দূর আসতে পেরেছি। ধৈর্যের ফল সবসময় মিষ্টি হয়। মাহিন আর কিছু বলতে যাবে তখনই পিছন থেকে মায়ের মা বাবা বলে উঠল, মাহিন, ওনাদের সাথে তোমার কি সম্পর্ক? মাহিন পিছনে ঘুরে বলল, আঙ্কেল আন্টি উনি আমার বাবা, আর এইটা আমার মা, আর ও আমার ছোট বোন। মাহিনের কথা শুনে মায়ের মা বলল, তোমাদের কি বুদ্ধিতে লোপ পেয়েছে? মানে? রাগী কণ্ঠে বলে উঠল, এইটুকু পিচ্চি মেয়েকে কিভাবে তোমার ম্যানেজারের সাথে বিয়ে দিতে গেছিলে? ওর বয়স কত হবে? 12। বাহ, তারও কমও হতে পারে। তোমাদের উপরে এত রাগ হচ্ছিল না? এমনিতেই ছোট মেয়ে, তার উপরে আবার বয়স্ক মানুষের বিয়ে দিতে গেছোস। তোমাদের কি বিবেক নাই? কোন হিসেবে ওই মেয়েটাকে বিয়ে দিতে গেছো? মায়ের আম্মুর কথা শুনে আতিয়া বলে উঠল, আন্টি, ভাইয়াকে বকা দিবেন না। ভাইয়া তো বিয়ে দিতে চায় নাই। আমার বড় ভাইয়া আর ভাবি জোর করে বিয়ে দিতে চাইছিল। আমাকে বলেছে আমি বিয়ে না করলে ভাইয়া আর ভাবি মা বাবাকে বাড়ি থেকে বের করে দিবে আর আমাকে অনেক মারবে। তাই ভয়ে চুপচাপ বিয়ে করতে বসেছিলাম। মায়ের আম্মু বলে, তোমার বড় ভাইয়া ওইটা নাকি মাহিনের মতো দেখতে। ছেলেটা একদম বেয়াদব। কত বড় সাহস, বাবা মাকে বের করে দিতে চায়। মাহিন মায়ের আম্মুর কথা শুনে বলল, আন্টি রাখেন ওর কথা, ওকে আমি এখন জব্দ করব। সেদিন বারবার বলছিলাম আতিয়ার বিয়ে যেন না দেয়, আমার কথা তাও শুনে নাই। মাহিন, ওকে কিছু করার দরকার নেই। ওই যেমন হোক তোর বড় ভাই হয়। ওকে শিক্ষা না দিলে ও কখনো ভালো হবে না। বাদ দে, এমনিতেই শব্দ হবে। ওই বাড়ি বন্ধক রাখছে। আতিয়ার বিয়ের পরে টাকা ফিরিয়ে দেওয়ার কথা, না দিলে ওকে বের করে দিবে। আচ্ছা বাদ দাও, তোমরা রুমে যাও। রহিমা, বাবা মাকে নিয়ে যাও। আঙ্কেল আন্টি আপনারা বসেন। মায়ের আব্বু বলল, না থাকো, বাসায় যেতে হবে, আমাকে অফিসে যেতে হবে। মায়ের বাবা মা বিদায় নিয়ে চলে গেল। মাহিন মায়াকে বলল, মায়া তুমি একটু সাহায্য করো, মা আর আতিয়ার জন্য ড্রেস অর্ডার দিয়ে দাও। আব্বুরটা আমি দিয়ে দেই। মাহিন ওর ফোনটা দিয়ে চলে গেল। আতিয়া মায়াকে বলল, বাহ, আমার ভাইয়ে কত ভালো। আমাদের গ্রামের ছেলেমেয়েরা প্রেম করলে ওর বয়ফ্রেন্ড ফোন জীবনেও হাত দেয় না, আর সেখানে আমার ভাইয়া ফোন ছেড়ে দিয়ে চলে গেল। মায়া মুচকে হাসি দিয়ে বলল, শোনো, আমার আর তোমার ভাইয়া একে অপরের ওপর বিশ্বাস আছে, তাই আমাদের মাঝে কোনো কিছুই লুকিয়ে থাকে না। আমি ওর সব কিছু জানি, ও আমার সব কিছু জানে। আচ্ছা, কোনটা কোনটা নেবে সেইগুলো আমাকে বলো। মায়া আতিয়া দুজন মিলে অর্ডার দিতে লাগলো। মাহিন রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। ল্যাপটপ খুলে বসে ওর বাবার জন্য লুঙ্গি, শার্ট, পাঞ্জাবি, গেঞ্জি অর্ডার দিয়ে দিল। মাহিনের বাবা মাকে রহিমা সব কিছু বুঝিয়ে দিতে লাগলো। বারবার ভুল করাতে রহিমার অনেক হাসি পেতে লাগলো। মায়া এসেছে এমন অবস্থা দেখে রাগী লুক নিয়ে তাকাতে রহিমা চলে গেল। মায়া সব কিছু সুন্দরভাবে বুঝিয়ে দিতে লাগলো। মাহিনের বাবা মা মায়ের ব্যবহার দেখে অনেক খুশি হলো। দুইজনে বুঝিয়ে দিয়ে মায়া মাহিনের রুমে গেল। মাহিনকে বসে থাকতে দেখে মায়া গিয়ে মাহিনের পাশে বসে বলল, কি হয়েছে, এত কি ভাবো? বুঝতে পারছি না কি করব। আমার জন্মস্থান অন্য কেউ দেখলে করবে, বিষয়টা মেনে নিতে পারছি না। এক কাজ করো, কিনে নাও, তাতে তো হয়ে যায়। হ্যাঁ, এটা ঠিক বলেছ। রাকিবের সাথে কথা বলতে হবে। আচ্ছা, আগে খাবার খেয়ে নাও। তুমি পোশাক পরিবর্তন করে নাও আর 3 পিস পরো। বাবা মা তো গ্রামের মানুষ, ওইসব পোশাকে কিনা কিভাবে। আচ্ছা। মায়া নিচে গিয়ে পার্সেলগুলো রিসিভ করে মাহিনের বাবা মায়ের রুমে গিয়ে বলল, আঙ্কেল, এইগুলো আপনার আর এইগুলো আন্টি আপনার। এইসবে কি দরকার ছিল? শুধু শুধু এত টাকা নষ্ট করলে। এইগুলো আপনার ছেলের টাকায় কেনা হয়েছে, আর বাবা মায়ের জন্য কিছু কিনলে সেই টাকা নষ্ট হয় না। বাবা মাকে কোনো কিছু উপহার দেওয়ার মাঝে আনন্দ পাওয়া যায়। মায়ের কথা যত শুনছে মাহিনের মা বাবা তত অবাক হয়ে যাচ্ছে। আতিয়া পিছন থেকে এসেছে বলল,
দেখেছো মা, এইটাই আমার ভাবি। তোমার বড় ছেলের বউয়ের মতো না, নিজের স্বার্থ ছাড়া কিচ্ছু বোঝে না। নিজে কেনার পর আর কাউকে কিনে দিতে চায় না। টাকা থাকার সত্ত্বেও তোমাদের বয়স হয়েছে বলে বছরে 2 বার কিনে দেয়। আমার ছেলে অনেক ভাগ্যবান যে তোমার মতো বউ পেয়েছে। মায়া মাহিনের মায়ের কথা শুনে লজ্জা পেল। আতিয়া মিঠি মিঠি হেসে বলল, ভাবি, এত লজ্জা পেতে হবে না। দুষ্টু মেয়ে, এ নাও তোমার। আতিয়া মায়াকে জড়িয়ে ধরে বলল, আই লাভ ইউ ভাবি। আই লাভ ইউ টু। আচ্ছা থাকো, আমি শাড়িটা চেঞ্জ করে আসছি। মায়া চলে গেল। আতিয়া রুমে চলে গেল। মায়া পোশাক পরিবর্তন করে নিচে চলে আসলো। মাহিন রুম থেকে বের হয়ে রাকিবের সাথে কথা বলতে বলতে নিচে আসলো। মাহিনের বাবা মা আতিয়া সোফায় বসে আছে। মাহিন ওদের সামনে গিয়ে বসে বলল, বাবা, আমাদের বাড়ি আমি কিনে নিয়েছি। আগামীকাল আমার সাথে গিয়ে জমিগুলো ছুটি করে নিও। আর আমি বিল্ডিং দিতে যাচ্ছি। এখন চেয়ারম্যানের সাথে কথা বলতে হবে। এত টাকা খরচ করা ঠিক হবে? তোমাকে টাকা নিয়ে চিন্তা করতে হবে না। আল্লাহ তাআলা আমাকে যা দেয় এতে আলহামদুলিল্লাহ। আর এক সাইডে ভাইয়ের জন্য বাসা করব, বাট সেটা ওদের জানানো যাবে না। আপাতত সিক্রেট থাক। যে তোকে ছোট্ট থেকে শান্তিতে থাকতে দিল না, তার জন্য বাসা দিয়ে দিবি? বাবা, রাবি ভাইয়া যেমন হোক, ও আমার বড় ভাই। ছোট ভাই হিসেবে আমার একটা দায়িত্ব আছে। আর আমি আমার ভাইয়ের জন্য না, আমার ভাস্তা ভাস্তির জন্য করব। ওরা নিজের বাড়ি বাদ দিয়ে নানা বাড়িতে থাকে। বিষয়টাও আমার মোটেও ভালো লাগে না। মাহিনের কথা শুনে মাহিনের মা চোখে পানি ধরে রাখতে পারল না, কান্না করতে লাগলো আর বলতে লাগলো, মাহিন, আমাকে তুই ক্ষমা করে দে। আমি খাঁটি হীরাকে চিনতে পারিনি। আমি তোকে কত ভুল বুঝেছি, কত খারাপ ব্যবহার করেছি, মারছি, যার জন্য এত কিছু। আর তার কথা ভাবছিস আল্লাহ তোকে কি দিয়ে বানিয়েছে? মা, কান্না করো না। আমিও ভালো না। এখানে আমার ভাইয়ার জন্য না ভাস্তা ভাস্তির কথা ভেবে কাজটাই করতে চাচ্ছি। ওরা আমাদের রক্ত। ওরা কেন জায়গায় জায়গায় থাকবে? ওদের সুন্দর একটা ভবিষ্যৎ আছে। মাহিন, আমার মনে হয় ওদের জন্য কিছু করা দরকার নাই। ওরা স্বার্থপর। তুই উপকার করার উপরে তোকে বিপদে ফেলবে, দেখে নিস। ওইসব নিয়ে ভেবো না, যা হবার হবে। আচ্ছা চলো, খাবার খেয়ে নাও। সবাই মিলে টেবিলের সামনে গিয়ে বসলো। কাজের মেয়ে সবার খাবার বেড়ে দিতে লাগলো। আতিয়া অবাক হয়ে বলল, ভাইয়া, আমি যেমন চাইছিলাম ঠিক তেমন ভাবে সাজানো কত খাবার। তোমার যেইটি ইচ্ছে ওইটা খাও। আর আস্তে, জোরে জোরে খেও না, গলায় ঢেকে যাবে। মাহিন মায়া হালকা খেয়ে উঠে পড়ল। আতিয়া অবাক হয়ে বলল, ভাইয়া, ভাবি, তোমরা এত অল্প খাবার খাও? তুমি খাও, যা যা লাগবে রহিমাকে বলবে। আচ্ছা। মাহিন মায়াকে নিয়ে বসার ঘরে বসলো। মাহিন মায়াকে বলল, আগামীকাল গ্রামে যাব। আমিও যাব তোমার সাথে। আমিও তোমার গ্রাম দেখতে চাই। মাহিন কিছু বলতে যাবে তখনই মাহিনের মা বাবা এসেছে। বলল, বৌমাকেও নিয়ে চল, এত করে বলছে যখন। ওইখানে যে পরিবেশ, মায়া থাকতে পারবে না। না, আমিও থাকতে পারবো। তুমি থাকতে পারলে আমিও পারবো। প্লিজ আমাকে নিয়ে চলো। আমি শুনেছি গ্রাম নাকি অনেক সুন্দর হয়, প্রকৃতির সৌন্দর্য দেখা যায়। আচ্ছা যাও, আমি আগে বাসাটা দেখে নিই। না না, আমি আগামীকাল যাব। আতিয়া, তুমি আমাকে নিবে না? ভাইয়া, তুমি চিন্তা করো না, আমি ভাবির খেয়াল রাখবো। আমি অনেক বড় হয়ে গেছি তো। ওরা এসেছে, বড় বোন আমার। আতিয়ার কথা শুনে সবাই ফিক করে হেসে দিল। মায়া মাহিনকে বলল, দেখেছো, পিচ্চি নিতে যাচ্ছে আর তুমি ঝামেলা করছো। আচ্ছা ম্যাম, আপনি যাইয়ে, বাট আপনার অফিসে কি সামলাবে? আব্বু তো আছে। আচ্ছা তাহলে তুমি বাসায় যাও, আগামীকাল সকালে এসো। ভাবি, বাসায় গেলে আমি সারাদিন এখানে একা কি করব? তো ভাবির সাথে যাও গা। আতিয়া, আমার সাথে চলো। আমার বাসায় অনেক মানুষ আছে।
এই অবস্থায় যাব? আপনি কত সুন্দর মেকআপ করছেন। বুঝতে পারছি। আচ্ছা আপাতত আমার বাসায় চলো, রাতের বেলায় বের হব। আচ্ছা। আতিয়া রুমে চলে গেল, থ্রি পিস পরে মায়ের সাথে চলে গেল। মায়া আতিয়াকে বলল, আচ্ছা ভাবি, আপনার আর ভাইয়ের কি রিলেশন করছেন তাই না? এইটুকু পিচ্ছি রিলেশন মানেও বোঝে, ভাবা যায়? আমি তো ভেবেছি গ্রামের মানুষ অনেক সরল, বাট তোমাকে দেখে মনে হয় না অতটা, অনেক আপডেট। উফ ভাবি, আমার কথার উত্তর দেন। তোমার ভাইয়া জানলে রেগে যাবে। ভাইয়া জানবে না বলেন? তোমার ভাইয়া আমার ছোট ভাই আশিকের সাথে কাজ করতো রেস্তোরাঁয়। ওরা দুজন বন্ধু হয়ে গেলে আমাদের বাসায় আসতো, সেখান থেকে তোমার ভাইয়ার সাথে আমার পরিচয় হয়। টুকটাক কথা হতো, আর বিজনেসের ব্যাপারে তোমার ভাই আর আমার ভাই আমার থেকে আইডিয়া নিতে আসতো, আমি ওদের বুঝিয়ে দিতাম। পরে আমার থেকে টাকা নিয়ে আর তোমার ভাই কিছু গুছিয়েছিল, সেই সব টাকা দিয়ে ব্যবসা করতে থাকে। সেখান থেকে আস্তে আস্তে ওদের সফলতা হতে থাকে, আর আমাদের মাঝে সম্পর্ক পরিবর্তন হতে থাকে। আর কিছু বলা যাবে না, তুমি ছোট মানুষ। আতিয়া মিটিমিটি করে হাসতে লাগলো। মায়া অবাক হয়ে বলল, কি ব্যাপার, হাসছো কেন? না কিছু না। আচ্ছা ভাবি, আপনারা তো বড় লোক, তাহলে আপনার ভাইয়া কেন আমার ভাইয়ার সাথে রেস্তোরাঁ কাজ করতো? আমার ভাইটা একটু ঘাড়তেরা, আব্বু ওকে বাড়ি থেকে বের করে দিয়েছিল। ও আচ্ছা। দুজন টুকটাক কথা বলতে বলতে মায়াদের বাসায় চলে গেল। মায়াদের বাসায় গেলে সবার সাথে আতিয়ার পরিচয় করিয়ে দিল। আতিয়া সবার সাথে কিছুক্ষণের ভিতরে মিশে গেল। রাতে সবার সাথে খাবার খেতে বসলে মায়া আর ওর বোনেরা আতিয়াকে খাবার খাবার সিস্টেম শিখিয়ে দিতে লাগলো। আতিয়া মনোযোগ দিয়ে শিখতে লাগলো। খাবার খেয়ে কিছুক্ষণ গল্প করে মায়ের বোনরা মায়া আতিয়াকে নিয়ে চলে গেল। আর এদিকে মাহিনের মা বলল, মাহিন, আতিয়া একা গেল, কোনো সমস্যা হবে না তো? সমস্যা নেই, মায়ার ফ্যামিলি সবাই অনেক ভালো। আতিয়া যেমন মিশুক মেয়ে, ওদের সাথে মানিয়ে নিতে পারবে। তোমরা চিন্তা করো না, আর যাও ঘুমিয়ে পড়ো, সকালে উঠতে হবে। আমি টিকিট কেটে ফেলেছি, 8টায় বের হবো। মাহিন কথাগুলো বলে রুমে চলে গেল। মাহিনের বাবা মা রুমে গিয়ে খাটে বসে বলল, মাহিন কত বড় বাড়িতে থাকে, কি সুন্দর নরম বিছানা, আর আমরা কিনা ওর সাথে কি খারাপ ব্যবহার না করলাম। ওকে পান্তা ভাত খেতে দিয়েছি, আর ও চুপচাপ খেয়ে নিল, কিছু বললো না। মাহিন, অনেক ধৈর্যশীল আমার ছেলের মন, অনেক ভালো। ঠিক আমার কেউ পাশে না থাকলেও উপর আল্লাহ ঠিক তার বান্দাকে ভালো রেখেছে। ধৈর্যের ফল সবসময় ভালো হয়। হ্যাঁ আচ্ছা শোনো, আমি এত নরম বিছানায় ঘুমাতে পারবো না, নিচে শুয়ে পড়ি। আমিও পারবো না গো। মাহিনের বাবা মা নিচে বালিশ নিয়ে শুয়ে পড়ল। সকালে মাহিন ঘুম থেকে উঠে নামাজ পড়ে ওর বাবা মায়ের রুমে গিয়ে দেখে দুজন নিচে শুয়ে আছে। মাহিনের ডাকে ওর বাবা মায়ের ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে বলল, সকাল হয়ে গেছে? হ্যাঁ, কিন্তু তোমরা দুজন নিচে শুয়ে আছো কেন? অত নরম বিছানায় শুয়ে আমাদের অভ্যাস নাই, জানিস তো। তো আমাকে তাহলে আগে বলবে না, আমি তাহলে চেঞ্জ করে দিতাম। আরে আমাদের নিচে ঘুমাতে সমস্যা হয় নাই। আচ্ছা, রেডি হয়ে নাও। মাহিন কথাটা বলে চলে গেল। রুমে গিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিল। 7:30 খাবার খেয়ে তিনজন গাড়িতে উঠে রওনা দিল। মায়ের বাসার সামনে গিয়ে কল দিলে মায়া আতিয়া চলে আসলো। গাড়িতে উঠলে মাহিনের মা বলে, এই মেয়েটা কে? হি মা, আমি তোমার মেয়েকে চেনো না। এগুলো কি করছোস? ভাবির মতো করে চুল কাটছি, একদম ভাবির মতো করে সেজেছি। গ্রামের মেয়ে গ্রামের মেয়ের মতোই থাক, অতিরিক্ত কিন্তু একদম ভালো না। আচ্ছা আমার থামো, ও শাস্তি ইচ্ছে হয়েছে সাজছে। গ্রামে মানুষজন কি কইব? আমাকে কি ভালো দেখাচ্ছে না নাকি? জানি না। আতিয়া মন খারাপ করো না।
মায়া আতিয়ার সাথে কথা বলতে লাগলো। স্টেশনে গিয়ে ট্রেনে উঠে পড়লো। গ্রামের স্টেশন থামলে সবাই নেমে গেল। মাহিন একটা ভ্যান ভাড়া করলো। আতিয়া মায়া একপাশে বসলো, মাহিন আর বাবা মা একপাশে বসলো, মাহিন সামনে বসলো। আতিয়া, তোমার ভাবিকে ধরো, ওকে এই সাইডে দাও, পড়ে যেতে পারে। মাহিনের কথা শুনে আতিয়া নেমে মায়াকে সামনে বসিয়ে দিল, তারপর নিচে বসলো। মায়া আতিয়াকে ধরে বলল, তুমি আমাকে ধরো। ভাবি, আমার এই সবে বসার অভ্যাস আছে, আপনি আমাদের ধরেন তাতেই হবে। মায়া আর কিছু বলল না। ভ্যানওয়ালা ভ্যান চালাতে লাগলো। ঝাঁকি দিলে মায়া মাহিনের শার্ট পিছন থেকে খামচে দিয়ে ধরলো। মাহিন মায়ার দিকে তাকিয়ে বলল, আরে ভয় পেও না, পড়বে না, আমরা দুজন আছি তো। কই ভয় পাইছি? আমি ভয় পাই না। মায়া মাহিনের শার্ট ছেড়ে দিল। আতিয়া সবাই হেসে ফেলল। মায়া লজ্জা পেয়ে গেল। ভ্যান নিজের গতিতে চলতে লাগলো। মানুষজন মাহিনের বাবা মাকে জিজ্ঞেস করতে থাকলো মেয়েটাকে। আতিয়া একের পর এক সবাইকে বলতে লাগলো ভাবি। মাহিন ওর স্কুলগুলো ইশারা করে দেখাতে লাগলো। মাহিন ওদের বাসার সামনে গেলে রাকিব বাইক নিয়ে নামলে মাহিনকে দেখে বলল, মাহিন, আমাকে ক্ষমা করে দে, আমি আতিয়ার বিয়ে আটকাতে পারি নাই। ভাইয়া, আমি এখানে আমার বিয়ে হয় নাই। এই মাহিন, এই পেতনি কই থেকে আসলো? ভাইয়া, আমাকে পেতনি বলবে না, আমি কিন্তু আর পেতনি নাই। আতিয়ার কথা শুনে সবাই হেসে ফেলল। রাকিব মায়ের দিকে তাকাতে মাহিন বলল, আমার হবু বউ মায়া, এটা আমার ফ্রেন্ড রাকিব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাবি? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? মায়া রাকিবের সাথে কথা বলতে লাগলো। রাকিবের মা বাইরে আসলে মাহিনকে দেখে বলল, মাহিন কেমন আছিস বাপ? আলহামদুলিল্লাহ কাকি, আপনি ভালো আছেন? মা, এটা মাহিনের হবু বউ। মায়া সালাম দিলে রুমা সালামের উত্তর নিল। রাকিবের মায়ের সাথে কথা বলে ভিতরে ঢুকলো। মাহিনের মা বাবা ভিতরে ঢুকতে রূপা রেগে এসেছে, বলল, আপনারা এই বাড়িতে কেন? এখনই বের হয়ে যান। মাহিনের মাকে ধাক্কা দিতে সাথে সাথে মায়া ধরে ফেলে। মায়ের রাগী লুক নিয়ে বলল, এটা কি ধরনের বেয়াদবি? উনি আপনার শাশুড়ি হয়, আপনি কোন হিসাবে ওনাকে ধাক্কা দেন? মায়াকে দেখে রূপা কিছুটা চমকে উঠল। ম্যাম, আপনি এখানে? ম্যাম, ভেতরে আসেন, বসেন। রূপার রূপ চেঞ্জ হয়ে যাওয়া দেখে সবাই অবাক। মায়াকে একটা চেয়ার নিয়ে এসেছে, বসতে দিল। মাহিন আতিয়া ভিতরে ঢুকলো। আতিয়া রূপাকে বলল, ওমা ভাবি, আবার এত ভালো মানুষ কিভাবে হইলেন? তোমাকে কেমন চেনা চেনা লাগছে। কে তুমি? আমি আতিয়া। তোমাকে তো অনেক সুন্দর লাগছে। এত সুন্দর করে কিভাবে সাজলে? আতিয়া কিছু বলার আগে মাহিন আতিয়াকে বলল, আতিয়া, তোর ভাবিকে নিয়ে রুমে যা, আমি ঘুরে আসি একটু। মাহিন, আমি যাব। তুমি জার্নি করে আসলে একটু রেস্ট নাও, বিকেলের দিকে ঘুরতে নিয়ে যাব। আচ্ছা। আতিয়া মায়াকে নিয়ে রুমে চলে গেল। আতিয়া মায়াকে বলল, ভাবি, আপনার এখানে কষ্ট হতে পারে, আপনি না আসলেই পারতেন। যখন ভাইয়া বাসা করতো তখন আসলেই ভালো হতো। আরে তোমরা পারলে আমিও পারবো। আতিয়া মায়ের কথা শুনে অনেক খুশি হলো। মাহিনের মা বাবা দেশি মুরগি ধরে জবাই করে মায়ের জন্য রান্না বসিয়ে দিতে চলে গেল। মায়া আতিয়ার সাথে বাইরে এসেছে। মাহিনের আম্মুর কাজ করা দেখতে লাগলো। মায়া কাটতে চাইলে মাহিনের মা বাবা করতে দিল না। মাহিন রাকিবের সাথে বাড়ি ছাড়াতে চলে যায়। বিকালে বাড়িতে এসেছে দেখে মায়া আতিয়া মাহিনের বাবা মা বসে থেকে গল্প করছে আর হাসাহাসি করছে। রূপা দূর থেকে তাকিয়ে দেখছে। মাহিন পিছন থেকে বলে উঠল, আমাকে দেখে এত কিসের গল্প করো তোমরা? তোমার ছোটবেলার কথা শুনছি। ও আচ্ছা, লাঞ্চ করছো? ভাইয়া, ভাবি তোমাকে ছাড়া খাবে না। মাহিন, তুই হাত মুখ ধুয়ে আয়, আমি তোদের খেতে দিই। মায়া, এমন করছো কেন? আমি যদি এখন না আসতাম? না, আসলে অপেক্ষা করতাম। দাঁত পাগলি, থাকো, আমি আসছি। মাহিন তাড়াতাড়ি রুমে গিয়ে তোয়ালে নিয়ে এসেছে। কলের পাড়ে গিয়ে ফ্রেশ হতে লাগলো। ফ্রেশ হয়ে আসলো। মাহিনের মা বাবা মায়ের সামনে ছোট টেবিলে রেখে তার উপরে খাবার রাখতে লাগলো। মায়া সাহায্য করতে গেলে করতে দিল না। মাহিন এসেছে মায়ের পাশে বসে বলল, এত কিছু রান্না করছো?
আন্টিকে তো না করলাম, শুনলো না। আরে খাও তো, তোমরা যত খাবার সাজিয়ে রাখো অত কিছু তো দিতে পারলাম না। যা রান্না করেছেন তাতে আলহামদুলিল্লাহ। মাহিন সব কিছু একটু একটু করে নিয়ে খেতে চেক করতে লাগলো। তারপর মায়াকে খাবার দিতে লাগলো। মায়া হালকা ঝাল লাগলে মাহিন সাথে সাথে পানি দিলে মায়া পানি খেতে লাগলো। আতিয়া মায়াকে বাতাস দিতে লাগলো। মা বেশি ঝাল হয়ে গেছে, আমি তো কম দেওয়ার চেষ্টা করেছি। না আন্টি, আপনার রান্না অনেক মজার হয়েছে, ঝাল ঠিক আছে। আমার মন রাখতে মিথ্যা বলছো? মা, একটা ডিম ভেজে দাও, এগুলো দিয়ে খেতে পারবো না। মাহিন, আমি ভেজে নিয়ে আসছি। রাফি বাধা দিতে গেলে রূপা হাত সরিয়ে দিয়ে বলল, হাত ধরো কেন? ওর বউয়ের জন্য কেন তুমি রান্না করতে যাবে? চুপ করো, ওর বউ তো কি হয়েছে, মেয়েটা অনেক ভালো। আম্মা আমাদের তরকারি দিতে চাই নাই, এই মেয়েটা বোঝাচ্ছিল, তারপর আমাদের দিয়ে গেছে। আমি সব শুনছি, মেয়েটা অনেক ভালো। আর ওই মাহিনের বউ তো কি আমার যা হয়তো। কথাটা বলে চলে গেল রূপা। সবাই রূপার কথা শুনে খুশি হলো। রাফি রেগে রুমে চলে গেল। রূপা ডিম ভেজে নিয়ে আসে, ডিম ভাজা দিয়ে রুমে চলে যায়। মাহিন ওইটা দিয়ে খাওয়াতে লাগলো, মায়া খেতে লাগলো। খাওয়া শেষ হলে মায়া আতিয়া মিলে রূপার রুমে চলে যায়। রূপা ওদের দেখে অবাক হয়ে যায়। ভাবি, আমাকে ঘুরতে নিয়ে যাবেন? আমি তো এখানে কিছুই চিনি না। হ্যাঁ চলো যাই। রূপা মায়া আতিয়াকে নিয়ে বের হয়ে গেল। মাহিন ওর বাবাকে নিয়ে বের হলো। 3 দিন ভিতরে সবকিছু ঠিক করে নিল। বিকালের দিকে মায়া, মাহিন, রাকিব, আতিয়া মিলে হাঁটছিল। হঠাৎ করে মাহিনের সামনে ময়না চলে আসে। ময়না মিষ্টি করে হেসে দিয়ে বলল, মাহিন কেমন আছোস? এই মেয়েটা কে, আগে তো দেখি নাই। আমার স্ত্রী। ময়নার বুকের ভিতরে দুমড়ে মুচড়ে যেতে লাগলো। মায়া ময়নাকে সালাম দিলে ময়না নিজেকে সামলিয়ে নিয়ে সালামের উত্তর দিয়ে বলল, মাশাআল্লাহ, অনেক সুন্দর। কি রে আতিয়া, অনেক পরিবর্তন হয়ে গেছস। এই আপু, আপনি আমাকে চিনেছেন? আমাকে তো আর কেউ চিনেই না। হা হা, চেনে ঠিক, বাট তোকে এমন ভাবে দেখে অবাক হয়ে যায়। ও আচ্ছা, আপু কোথায় যাচ্ছেন? স্কুল মাঠের দিকে। ও মাহিন, তোর স্ত্রীকে নিয়ে আমাদের বাসায় আসিস? দেখি। ময়না সবার থেকে বিদায় নিয়ে চলে গেল। 4 জন আবার হাঁটা শুরু করে দিল। সন্ধ্যের দিকে বাড়িতে চলে আসলো। খাবার খেয়ে মায়া মাহিনের রুমে আসলে মাহিন বলল, কি ভাবো? আচ্ছা মাহিন, তুমি কি আমাকে বিয়ে করবে না? মাহিন অবাক হয়ে গেল। মায়ের দিকে তাকিয়ে বলল, হঠাৎ এই কথা? আমার প্রশ্নের উত্তর দাও। অবশ্যই বিয়ে করব। এখান থেকে গিয়ে তোমার আব্বু আম্মুর সাথে কথা বলবো। ও হুম। তোমার কোলে মাথাতে একটু শুয়ে পড়ি। আচ্ছা আসো। মাহিন ল্যাপটপটা সরিয়ে দিল। মায়া ছোট বাচ্চাদের মতো করে গুটিসুটি হয়ে শুয়ে পড়ল। মাহিন মায়ার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। মায়ের মুখের দিকে তাকিয়ে বুঝতে বাকি রইল না মায়ের কিছু একটা হয়েছে। মাহিন মায়াকে তুলে কাছে টেনে জড়িয়ে ধরে বলল, বউ কি হয়েছে? মন খারাপ কেন? কিছু না। দেখি কি হয়েছে। দেখা লাগবে না, তুমি তোমার কাজ নিয়ে থাকো। ও মা, বাবুটা দেখি রাগ করেছে। আই এম সরি, 3 দিন তোমাকে সময় দিতে পারি নাই। যাও তো, সরি তোমার কাছে রাখো। মাহিন মায়ের কপালে গালে চুমু দিয়ে জড়িয়ে ধরে বলল, সরি জান, কষ্ট পেও না, আর এমন করবো না। আমার ঘুম পাচ্ছে, রুমে যাও তাহলে। আমি এখানে ঘুমাবো। জান, এইটা গ্রাম। আমার রুমে তোমাকে ঘুমাতে দেখলে সবাই খারাপ ভাববে। কেউ বুঝতে চাইবে না যে আমাদের মাঝে কিছু হয় নাই। আমি অত কিছু জানি না। মাহিন কিছু বলতে যাবে, সাথে সাথে আতিয়া এসেছে। বলল, ভাবি কি হয়েছে, কান্না করছে কেন? আতিয়ার কথা শুনে মায়া মাহিনকে ছেড়ে দিল। মায়া কিছু না বলে রুম থেকে বের হয়ে চলে গেল। মাহিন বলল, অভিমান হয়েছে, যাও ঘুমাও গা। আর ওর সাথে কথা বলার দরকার নেই। কেন, তুমি কি করছো? 3 দিন একটু সময় দেয় নাই, তাই অভিমান হয়েছে। বিকালে না ঘুরতে নিয়ে গেলে? তুমি বুঝবে না, তুমি যাও।
আতিয়া আর কিছু না বলে চলে গেল। মাহিন কিছুক্ষণ কাজ করে ঘুমিয়ে গেল। সকালে উঠে ওর বাবা মায়ের সাথে কথা বলল। তারপর সকালে নাস্তা করে পুরো ফ্যামিলি ঢাকার উদ্দেশ্যে বের হয়ে গেল। মায়া মন খারাপ করে একপাশে বসে আছে। মাহিন মায়াকে বলল, মায়া, এইদিকে কান নিয়ে আসো তো। মায়া কান নিয়ে আসলে মাহিন আস্তে আস্তে বলল, আই লাভ ইউ জান, এমন মন খারাপ করে থেকো না। মায়া কিছু না বলে কান সরিয়ে নিয়ে বাইরের দিকে তাকিয়ে থাকলো। আতিয়া আর রূপা মিটিমিটি হাসতে লাগলো। ঢাকায় পৌঁছে গেলে স্টেশনে নেমে মায়া ও ড্রাইভারকে গাড়ি নিয়ে আসতে বলে। ড্রাইভার গাড়ি নিয়ে আসলে সবার থেকে বিদায় নিয়ে চলে যায়। মাহিনের গাড়িতে সবাই বসে যেতে লাগলো। মাহিনের বাসের সামনে নামলে রূপা, রাফি, মাহিনের ভাস্তা ভাস্তি সবাই অবাক হয়ে যায়। সবাই বাসার ভিতরে গিয়ে আরও অবাক হয়ে যায়। মাহিন কাজের মেয়েকে দিয়ে রাফি ভাস্তা ভাস্তিদের রুম দেখিয়ে দিতে বলে। মাহিন রুমে গিয়ে রেডি হয়ে অফিসে চলে যায়। সন্ধ্যায় মাহিন ওর ভাইয়ের আর ভাবির জন্য ফোন কিনে নিয়ে এসেছে। বলল, ভাইয়া এইটাই তোর ফোন, আর ভাবি এটা আপনার। মাহিনের কাছ থেকে ফোন পেয়ে খুশিতে আত্মহারা হয়ে যায়। রাফি মাহিনকে জড়িয়ে ধরে ক্ষমা চাইতে লাগলো। রূপাও ক্ষমা চায়। মাহিনের বাবা বলে, মাহিন তাহলে বৌমাদের বাসায় যায়। আমি ফ্রেশ হয়ে আছি। মাহিন রুমে চলে যায়। ফ্রেশ হয়ে সবাইকে নিয়ে মায়াদের বাসায় গিয়ে বিয়ের ডেট ফাইনাল করে বাসায় চলে আসে। 7 দিনের ভিতরে বিয়ের অনুষ্ঠান শেষ করে। মাহিন বাসর ঘরের সামনে দাঁড়িয়ে আছে। সবাই 50,000 টাকা চাইছে। মাহিন বলছে, 50,000 টাকা কেমন দেখা যায় আমি তো তাই জানি না, এত টাকা কিভাবে দেব? মাহিনের কথা শুনে মাহিনের শালিকারা বলে, অত কিছু জানি না, 50,000 দিবেন, ভিতরে ঢুকবেন, না হইলে যেতে দিব না। একদম, মাহিন টাকা দাও, ভেতরে যাও। আর মায়া এমনিতে রেগে আছে, তার উপরে দেরি করলে কি হতে পারে? আমার কাছে অত টাকা নেই। ভাইয়া কাছে নাই, থাকলে নিশ্চয়ই দিত। মাহিনের শালিকারা বলে, ক্রেডিট কার্ড দেন। মাহিন ওদের সাথে না পেরে রাকিব আর ওর কিছু বন্ধুদের থেকে সাহায্য নিয়ে টাকা দিয়ে দেয়। মাহিন ওদের বলে, তোদেরটা আমি দিয়ে দেবো সকালে, আপাতত ঢুকতে দে, যা এখান থেকে। যা যা ফকির। কথাটা বলে হাসতে হাসতে চলে গেল। মাহিন দরজা খুলে ভিতরে ঢুকতে দেখে মায়া ঘোমটা দিয়ে বসে আছে। মাহিন কাছে গিয়ে ঘোমটা খুলে কপালে চুমু দিয়ে বলল, মাশাআল্লাহ, আমার বউটাকে অনেক সুন্দর লাগছে। ঢঙের কথা রাখো, আমার থেকে দূরে যাও। তোমাকে আসতে কে বলেছে? আর এত তাড়াতাড়ি কেন আসলে? সকালে আসলে তো পারতে। জান, তোমার বোনগুলো আর আমার ভাবি বোন এরা আসতে দিচ্ছিল না। আমি এখন থেকে সবে শুনছি। কিপটা কোথাকার। যা বাবা, কিপটা হয়ে গেলাম। আর আমার ব্যাগে টাকা থাকে না বেশি, জানোই তো। আমি ওসব ক্রেডিট কার্ড ব্যবহার করি না। ভালো, আমার ঘুম পাচ্ছে। মায়া ঘুমাতে যাবে, মাহিন সাথে সাথে নিজের কাছে টেনে নিয়ে এসেছে। বলল, সরি জান, এবারের মতো ক্ষমা করে দাও, আর এমন করবো না। চুপ, কিসের ক্ষমা? হ্যাঁ, ছাড়ো আমাকে। তোমার জ্ঞান থাকলে আগেই ঢুকতে, টাকা তাড়াতাড়ি দিয়ে। তোমার তো আমাকে ভালো লাগে না, সেইটা মুখে বলে দিতেই তো পারো। শুধু শুধু আমাকে বিয়ে করলে কেন? হায় আল্লাহ, কি বলো এইসব? জান, এই যে কান ধরছি, আমার ভুল হয়েছে, এবারের মতো ক্ষমা করে দাও। মায়া কোনো কথা না বলে মাহিনকে সরিয়ে দিয়ে শুয়ে পড়ল। মাহিন মায়াকে ধরে সোজা করে শুয়ে দিয়ে 2 হাত খাটের সাথে চেপে ধরে ঠোঁটে গালে কিস করে বলল, জান প্লিজ রাগ করে থেকো না, আজকে আমাদের বাসর রাত, আর বাসর রাতে রেগে যদি থাকো তাহলে কেমন হয় বলো? জান, আমার ভালো বউটা মিষ্টি বউ হয়ে যাও। মাহিন কাতুকুতু দিলে মায়া হেসে ফেলে। মাহিন হেসে মায়াকে কিস করতে লাগলো। মায়াকে আস্তে আস্তে পাগল করিয়ে দিতে লাগলো। বাকিটা ইতিহাস। প্রিয় শ্রোতা বন্ধুরা, তো এখন এদের বাসর করতে দিন। আপনারা আসুন পরবর্তী গল্পে, আরও অনেক গল্প হবে, আড্ডা হবে। তো বন্ধুরা, এর পরের গল্পটি শোনার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে সবার আগে আপনার কাছে আমাদের গল্পগুলো পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকের মতো গল্প এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী গল্পে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।